আচ্ছা, প্রথম কথা কয়েকটা স্টেপ একটু খেয়াল করেন, হ্যাঁ? আমরা যখন আমাদের প্রথম কাজ, হ্যাঁ? ক্লায়েন্ট আপনার কাছে বলছে যে ভাইয়া তার একটা হচ্ছে ইয়া লাগবে, লটারি অ্যাপ্লিকেশন লাগবে। ঠিক আছে? আমার সাথে কনভারসেশন করবেন। ঠিক আছে? কোড পরে, হ্যাঁ? আবারও বলতেছি কোডিং এর বিষয় হচ্ছে ভাইয়া অনেক পরে। ঠিক আছে? আমরা মূলত এখানে বানাবো হচ্ছে একটা লটারি অ্যাপ্লিকেশন। একটা ক্লায়েন্ট আসছে আমার কাছে, মনে করেন আমি এখান থেকে নাকি ভাবে এখান থেকে ডলার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট ইউআইআরইএমইএনটি। আচ্ছা, লেখা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট, তার লাগবে হচ্ছে একটা লটারি অ্যাপ্লিকেশন। ঠিক আছে? উই হ্যাভ মেক এ উই আর উই আর মেকিং এ লটারি অ্যাপ্লিকেশন। জাস্ট ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এইটুকু বুঝেন প্রসেসটা। একটা ক্লায়েন্ট আসছে, আচ্ছা ইংলিশ অনেক সুন্দর লিখিত আমি, হ্যাঁ একটু ভাঙ্গা ভাঙ্গা ইংলিশ একটু বুঝে নিন। ঠিক আছে? ক্লায়েন্ট আসছে আপনার কাছে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা কি ভাইয়া বলেন? তার একটা লটারি অ্যাপ্লিকেশন লাগবে। এবার বাকিটা ভাইয়া আপনার প্রসেস, আর কিছু ক্লায়েন্ট বলে দেয় নাই। এখন আমাদের মূল টার্গেট হচ্ছে এই লটারি অ্যাপ্লিকেশনে আজকে আমরা শুধু লজিকটা লিখবো। এরপরে আমরা সেম লজিকটাকে আমরা বিভিন্ন জায়গায়, মানে হয় এটা ব্যাকএন্ডে ইমপ্লিমেন্ট করব অথবা ফ্রন্ট এন্ডে। ঠিক আছে? এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এইটা, এখন এই রিকোয়ারমেন্ট দেখে তো ভাই অ্যাপ্লিকেশন বানানো পসিবল না। জাস্ট তার একটা আছে, তার মানে আমার এই ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটাকে এক্সটেন্ড করতে হবে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটাকে আরো বাড়াইতে হবে। মানে এখানে কি কি আছে এই তার কথা বুঝে আমাদের নিজের মতো করে রিকোয়ারমেন্ট তৈরি করতে হবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। এটা জাস্ট আমি একটা প্রসেস বলতেছি, হ্যাঁ? ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। এবার আমরা কি করতে পারি? ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট আমরা তো পাইলাম। এবার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থেকে আমরা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করব। এবার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা করার সময় আমরা এখানে চিন্তা করতে পারি একটা লটারি অ্যাপ্লিকেশনে কি কি হবে, আমাকে একটু বলেন কি কি হতে পারে ভাইয়া? কনভারসেশন করতে হবে আমার সাথে দুই একজন। একটা লটারির নাম্বার থাকতে পারে। না সেটা না, ওইটা ওইটা ইমপ্লিমেন্টেশনটা ভাইয়া পরে, কোডে কিভাবে করবো সেটা না, আপনি একজন সাধারণ ইউজার হিসেবে আপনি চিন্তা করেন একটা লটারি অ্যাপ্লিকেশন, বা আপনি এরকম ভাবে চিন্তা করেন আপনার কাছে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ঢুকলেন সেখানে একটা লটারি কাটা যাবে, একটা লটারি টিকিট কাটতে পারবেন। তাহলে এখানে কি কি হতে পারে, প্রসেসগুলো কি কি হবে বলেন? বুঝতেছেন না ভাই? না, আপনি ভাই ফাংশনালিটির দিকে তাকায়েন না। মানে বাজারে যেমন আমাদের যে 10 টাকা 20 টাকা লটারি আছে না, বিক্রি করে না? এখন এইখানে একটা লটারি অ্যাপ্লিকেশন আপনি বানাতে চাচ্ছেন, তার মানে ওই যে যে অফলাইনে যে কাজগুলো যেটা ম্যানুয়ালি করা হইতো, তাই না? ওইটা এখন আমাদের একটা সফটওয়্যার বা একটা টুলস বানাইতে হবে। ঠিক আছে? এখন আপনি তার মানে কি আপনার সামহাউ লটারিটা প্রথমে কি করতে হবে, আপনি কি করবেন? লটারি সেল করবেন। লটারি তো সেল করে একজন যে ব্যক্তি থাকে, তার কি হয়? লটারি কি সেল হয়? কার নামে কিনবো সেটা হইতে পারে। হ্যাঁ, কার নামে কিনবো, এগুলো ভাই ফাংশনালিটির বিষয়, এখনো না। আপনারা যেটা কথা বলছেন সেটা না, একদম সাধারণ ইউজার হিসেবে চিন্তা করেন একটা লটারি একজন ব্যক্তি আসছে আপনার কাছে বিক্রি করতে আসছে, তার মানে সে প্রথমে কি করে? লটারি কি করে? সেল করে। লটারি প্রথমে কি করে? আপনার কাছে কি করে? সেল করে। এরপরে এরকম সে অনেক মানুষের কাছে লটারি সেল করে, তারপরে তার কাজ কি বলেন? লটারিটা থেকে সে কি করবে? তারপরে লটারির যে ড্র দিবে। রেজাল্ট সেটা অ্যানাউন্সমেন্টের একটা বিষয় থাকে। মানে হ্যাঁ, অ্যানাউন্সমেন্ট, মানে লটারিটা ড্র হবে, ড্র হবে কি বলে? তার মানে র্যাফেল ড্র হবে। তার মানে এখানে মূল প্রসেস কিন্তু দুইটা, কিন্তু আমরা এটাকে আসলে বাস্তবে আহ, আহ, মানে মানে অ্যাকচুয়াল লটারির মতো করে বানাবো না, এখানে আমরা বিভিন্ন অপারেশন শিখবো তো কোড রিলেটেড, তাই এখানে লটারি গুলোকে আমরা একটু সামান্য বাস্তবিক লটারির সাথে না মিলায়ে মানে কি হয় ভাইয়া আপনি দেখেন, মানে আমি এই কি কি লজিক গুলো আনবো যেটা আমি চিন্তা করে রাখছি। মনে করেন আমি একটা লটারি বিক্রি করে দিছে, লটারিটা আপনি পাইছেন, মানে আপনি কিনছেন।
এখন এই লটারি কিনার পরে বাস্তবে কি লটারি কি ভাই চেঞ্জ করা যায়? মানে চেঞ্জ করা বলতে কি লটারির নামটা চাইলে কিন্তু চেঞ্জ করা পসিবল না ভাই? মানে আপনি লটারির উপরে নাম লিখছেন, লটারি-টটারি কাটা হয়ে গেছে। মানে বাস্তবে এরকম পসিবল হয় না মনে হয়। যে আপনি নামটা লিখছেন পরে না বললেন যে ভাই। ভাইয়া আমার নামটা একটু ভুল লিখে ফেলছি বা ফোন নাম্বারটা ভুল দিয়ে ফেলছি। এটাকে আমি একটু চেঞ্জ করতে চাই। এটা কি পসিবল না বাস্তবে? বলেন। বাস্তবে এটা সম্ভব না ভাই, পসিবল তো হয় না। এটা তো হচ্ছে দুইটা পার্ট থাকে না। একটা পার্ট তো হচ্ছে যে সেলারকে তো নিয়ে চলে যাচ্ছে, আর হ্যাঁ। একটা পার্ট তো আপনাকে দিয়ে যাচ্ছে। আচ্ছা, এরকম তো হইতে পারে যে তার ওই যে একটা পার্ট সেখানে নামটা লিখতে ভুল করছে। মনে করেন সুমন লিখতে যেয়ে বানানটা ভুল করছে। ঠিক আছে? আমি পরে যেয়ে বললাম যে, "ভাইয়া দেখেন আমার নামটা ভুল হইছে। আমার নামটা আসলে এরকম সুমন হবে না, অন্য কিছু হবে। আপনি আমাকে একটু চেঞ্জ করে দেন।" এটা কি এটা পসিবল? এটা ভাই ক্রিয়েশন করার পরে আমি হচ্ছে ভ্যালিডেশন কনফার্মেশন আর কি এরকম দিতে পারি কি না, আপনাদের না আমি বাস্তবে এখানে জিনিসটা হচ্ছে এরকম করতে চাচ্ছি। মানে এখানে কিছু ফাংশনালিটি বাড়াইতে চাচ্ছি, হ্যাঁ? যার কারণে। মানে আপনারা ধরে নেন যে ব্যক্তিটা আপনার কাছে লটারি বিক্রি করলো, আপনি সাপোজ ধরে নেন এটা লজিক্যাল হোক বা না হোক, আপনি এভাবে ধরে নেন যে ওই ব্যক্তিটা পরবর্তীতে তার নাম চেঞ্জ করতে পারবে। মানে নামটা ভুল লিখছে, নামটা চেঞ্জ করে ফেলতে পারবে। বুঝতে পারছি? জি ভাইয়া, কারেকশন করা যায়। কারেকশন করা যেতে পারে। তার মানে আমাদের এখানে তার মানে আমরা একটা ফিচার এখানে এড করি। মানে এখানে ভাই আমি আবারও বলতেছি ভাই, মানে আমি আমার প্র্যাকটিক্যাল লাইফ দিয়ে বলতেছি ভাই। কোড করা বহু পড়ে। আমি আপনাদের বলছি কিনা জানি না। আ কোর্সটা কমপ্লিট করে আপনারা অনেক ভালো কোডার হতে পারবেন। অনেক ভালো ধুমায়া কোড-টোড করে শেষ করতে পারবেন। কিন্তু নিজে থেকে একটা অ্যাপ্লিকেশন বিল্ড করতে গেলে আপনার বিশাল কষ্ট হবে। ঠিক আছে? আমি ওই জায়গাটা নিয়ে আমি আপনাকে কাজ করতে চাচ্ছি। যে একটা অ্যাপ্লিকেশন কিভাবে আপনি নিজে তৈরি করবেন। ঠিক আছে? তার মানে এখানে কি করতে পারে? আ একটা ফিচার হতে পারে সেল টু অ লটারি, লটারি বানান তো হ্যাঁ, লটারি টিকিট TICKT এটা হতে পারে আমরা আ সেল টু লটারি টিকিট। সেলে লটারি টিকিট। মানে আমরা একটা লটারি টিকিট এটা দিই। সেলে একটা লটারি টিকিট বিক্রি করতে পারি। আচ্ছা এইটা একটা ফিচার হতে পারে যে আমাদের এখানে একটা লটারি টিকিট বিক্রি হবে। আচ্ছা বাল্ক আকারে কি বিক্রি করা পসিবল? হ্যাঁ, নিজেরা possible নিজেরা তো বলেন। হওয়ার কথা। আমি আবারও বলতেছি ভাই ব্রেইনস্টর্মিং করেন। ঠিক আছে? অ্যাপ্লিকেশন তৈরি করার কোড পড়ে। তার মানে বাস্তবে এটা হ্যাঁ, হতে পারে। তার মানে বাস্তবে তো ভাই একজনের 10টাও কিনতে পারে তার এবং সে পরিবারের জন্য। একই সাথে কিন্তু কিনতে পারে, পারে না? যে হ্যাঁ, ভাই হ্যাঁ আমাকে হ্যাঁ আমাকে 10টা দিন, আমাকে 15টা দিন, ভাই আমাকে 1টা দিন। তার মানে ১ম ফিচারটা হচ্ছে আমাদের সেল অন লটারি টিকিট। আরেকটা হতে পারে সেল বাল্ক BO বাল্ক লটারি। এখন তারপর ভাই টিকিট প্রত্যেকটা টিকিটের দাম এটা এটা আপনি ভাইয়া ইসে চলে যাচ্ছেন। কোডের ইমপ্লিমেন্টেশনে চলে যাচ্ছেন। ঠিক আছে? ইমপ্লিমেন্টেশনের পরে এটা কিভাবে করব সেটা পরের বিষয়। আচ্ছা আমরা বাল্ক আকারে বিক্রি করতে পারি। এরপরে আর কি হতে পারে? একটু বলছিলাম টিকিটের নাম চেঞ্জ করতে পারে, তাই না? তার মানে জি আপডেট আ টিকিট টিকিট ডিটেইলস টিকিট ডিটেইলস। হ্যাঁ, টিকিট ডিটেইলস। জাস্ট আমরা লিখে রাখি, আমরা জাস্ট পরে আমরা এটা চেঞ্জ করব। আর কি করতে পারে? এরপরে এই ফিচার গুলো হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করব। আপডেট টিকিট ডিটেইলস। আর কি হতে পারে? চিন্তা করেন ভাইয়া। বিভিন্ন কালারের হতে পারে টিকিট। উম, সেটা কালার সেটা UI ডিপেন্ড করবে। UI থেকে সে কি দেবে কিনা। এটা আমাদের ইসের ফিচার এটা না। আহ এরপরে এগুলো তো বিক্রি করলো, তাই না? এগুলো বিক্রি হলো। এবার আপনি একটু চিন্তা করেন ওয়েবসাইটের মালিকের দৃষ্টিকোণ থেকে একটু চিন্তা করেন। এগুলো তো ওয়েবসাইটের মালিক মানে সরি ওয়েবসাইট বলতে যে বিক্রেতা অর্থাৎ সেলারের দিক থেকে চিন্তা করেন। এবার সেলার যখন বিক্রি হয়ে গেল, তাই না? তখন সেলার কি এমন হতে পারে না যে সেলার যখন ড্র দিতে যাবে, তাই না? ড্র দিবে তার আগে কি তার দেখার প্রয়োজন হতে পারে না যে আমার কতগুলো টিকিট সেল হইছে? জি ভাই। জি ভাই, অবশ্যই তার মানে গেট অল টিকিট। আচ্ছা সে গেট অল টিকিট হতে পারে। এমনও তো হতে পারে সে অলগুলো না চেয়ে একটা টিকিট গেট করতে পারে।
হতে পারে নাকি পারে না? একজন আসলো, তাহলে তো টিটের তাহলে ক্যাটাগরি হতে পারে না? জি যেমন ক, খ। আমরা অত কমপ্লেক্সিটিতে যাচ্ছি না, ওগুলো করতে না। গেলে ভাই অনেক সময় লাগবে। একটা সার্চ অপশন থাকতে পারে টিকিট সার্চ করার জন্য। সেটা পরে আমি ইউআই তে দেখাবো, সেটা পরে ভাইয়া। আপনি এইভাবে একটু চিন্তা করেন, মানে নর্মালি সার্চ হতেই পারে সে টিকিট, এগুলো ফিল্টারেশন পরে সে সবগুলো টিকিট গেট করতে পারে। এরপরে একজন আপডেট করতে আসলো, তাই না? তখন তো তার, বা এমন হতে পারে যে ভাইয়া আমার টিকিটটা একটু দেখেন তো, সার্চ করতে হতে পারে। তার মানে গেট অল না, গেট এ টিকিট, একটা টিকিট সে গেট করতে পারে। আমি জাস্ট আপনাদের ভাইয়া থিঙ্কিং প্রসেসটা ধরাইতে চাচ্ছি। আর কি হতে পারে? লটারিতে কয়টা বিজয় পুরস্কার পেয়েছে? ড্র হতে পারে, হ্যাঁ। তার মানে ড্র টিকিট বা ড্র লটারি, ড্র টিকিট যাই দিলাম আর কি। টিকিট আর লটারি বুঝতেই পারতেছেন মনে হয়। আমরা এই 6টা ফিচার নিয়ে কাজ করি আপাতত, ঠিক আছে? এরপরে আপনার অ্যাডলেস হ্যান ত্যান আপনি করে নিন। তার মানে আপু যেটা বলতে যে হচ্ছে প্রাইস গুলো সেট করা যায়, কি কি প্রাইস। আচ্ছা, এখানে তো মেইন ফিচারই আমরা বাদ দিয়ে দিছি। প্রাইস। না, সেটা না। গেট করতেছে, ইয়ে করতেছে ভাই, টিকিট তো সেল করে আচ্ছা না, এইটাই তো, এই যে সেল করা মানেই তো তিনি টিকিট আগে ক্রিয়েট করে ফেলবেন, ঠিক আছে? আপনি যেটা বলছেন বুঝছি, ওটা আমি এর পরের কোডিং এর রাউন্ডে আসতেছি। তার মানে সেল করা মানে কি, ইউজারকে একটা টিকিট বানাই তো দিতে হবে, তাই না? তার মানে এখানেই হচ্ছে সেল করা মানে যে সেলার তিনি একটা টিকিট তৈরি করবেন, তৈরি করা মানে ক্রিয়েট করে ফেলবেন, ঠিক আছে? তার মানে এখানেই ক্রিয়েটটা লুকানো। আচ্ছা, এই 6টা ফিচার নিয়ে করি, এরপরে আর দেখা যাবে না, ঠিক আছে? তার মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা কি ছিল ভাইয়া? তাকান তো। লটারি অ্যাপ্লিকেশন বানাতে হবে। আর এইটা হচ্ছে আমরা অ্যানালাইসিস করে বের করছি। ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটাকে অ্যানালাইসিস করে এইটার উপর বেস করে আমরা আমাদের অ্যাপ্লিকেশন বিল্ড করব, ঠিক আছে? এবার সেকেন্ড ধাপ, মানে থার্ড ধাপ। এই অ্যাপ্লিকেশনটা বিল্ড করতে গেলে আমাদের ডাটা মডেলটা লাগবে। ডাটা মডেল অর্থাৎ ডাটা শেপ। এখানে লিখে দিই ডাটা শেপ। ডাটা শেপটা কেমন হবে? এবার হচ্ছে আমাদের এই বিষয়, এবার হচ্ছে আপনাদের সেই চিন্তাধারা, এবার হচ্ছে আমরা কোডের ইমপ্লিমেন্টেশনের দিকে যাচ্ছি। ডাটা শেপটা কি হবে, মানে একটা টিকিট, এবার চিন্তা করেন টিকিট যখন বিক্রি হবে ভাইয়া, মানে টিকিট যখন বিক্রি হবে তখন তো টিকিট তৈরি করতে হবে, তাই না? তখন টিকিট আমার কি করতে হবে? তৈরি করতে হবে। এখন এই টিকিট তৈরি করার সময় ওই টিকিটে কি কি তথ্য থাকবে, ডাটা মডেলটা কেমন হবে বা ডাটা শেপটা কেমন হবে, এবার চিন্তা করেন। টিকিট আইডি, Numeric data নেম, বায়ার নেম, প্রাইস। এখানে আমি এরকম, এটা কিভাবে লেখা যায়, তো কোড হইলে ভালো হইতো। এখানে লিখি ব্যাককোড দিয়ে মনে হয় কোডের অবস্থা নিয়ে যাওয়া যাবে। হুম 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 হুম, হুম। ভালো কথা মনে করছেন। এখান থেকে কোড লেখা যায়, ইসে কোড কই, কোড তো লিখছি তো আমি কোড আগে, এই যে yes, পাইছি। তার মানে শেপটা কেমন হবে, এরকম। ট্যাব দিলাম এখানে। একটা টিকিট যখন তৈরি হবে, অনলি একটা টিকিটের কথা চিন্তা করেন। একটা টিকিট যখন তৈরি হবে তার একটা আইডি থাকবে, আইডি থাকবে। এবার টিকিটের ভিতরে কি কি থাকবে? বায়ার নেম থাকবে, টিকিটের নাম্বার, টিকিটের ওই আইডি হচ্ছে নাম্বার, বুঝতে পারছি? আইডিটাই নাম্বার। টিকিটের রং, কালার রাখতে পারি, বাট প্রাইস থাকবে। প্রাইস থাকতে পারে। আচ্ছা, টিকিটের এখানে একটা সিরিজ খুলে কেমন হয়? সিম্পলি ভাবে করেন, জটিল হয়ে যাবে না অনেকটা। করলে তো ভাই আমি আপনাকে প্রসেসটা দেখাই দিচ্ছি, এরপরে আস্তে আস্তে আমরা আসি। হ্যাঁ, এখানে নেম বলতে নেম বলতে কি ভাই ডেসক্রিপশন না না না, নেম বলতে যে কিনেছে তার নাম, তাহলে এখানে কি দিব? কাস্টমার নেম, হুম? কাস্টমার নেম
কাস্টমার নেম, কাস্টমার, ফোন নাম্বার, আচ্ছা কাস্টমারের নাম থাকলো, হ্যাঁ কাস্টমার জাস্ট স্ট্রিং আকারে লিখে দিলাম, কোটেশন হয় না কেন, ডাবল কোটেশন গেল। ফোন নাম্বার থাকতে পারে, ইয়েস কাস্টমার একটা ফোন নাম্বার রেখে দিলাম, ফোন। আর কি হতে পারে, প্রাইস থাকতে পারে, ইমেলও থাকতে পারে ভাইয়া। না ইমেল লাগবে না, আমরা হচ্ছে ওই গ্রামে ভ্যানে করে বিক্রি করি, ঠিক নাম্বার আছে। যথেষ্ট। আমরা গ্রামের ওই লোকরে যদি বলি ভাই তোমার ইমেল দাও, ধরে পিটাবে না। যদি অনলাইনে তৈরি করি ভাই, অনলাইনে তৈরি করলে লাগবে না। আমার ফেসবুক সব অবশ্যই থাকে। অ্যাড্রেস রাখতে হবে ছোট। অবশ্যই অ্যাড্রেস লাগবে, অ্যাড্রেস আর মিনিমাম তথ্য, আর মনে হয় না হলেও মনে হয় আমরা পারবো না। এরপরে আপনি আপনার মতো ডাটা শেপটা নেই, আমি জাস্ট প্রসেস গুলো বলে যাচ্ছি, গেল। আর কিছু কাস্টমারের নেম, আইডি, ফোন নাম্বার দিয়ে আমরা সার্চ করতে পারবো, কোনো সমস্যা নাই। প্রাইস থাকলো, অ্যাড্রেস গেল। তার মানে ডাটা শেপ মোটামুটি। এবার একটু দেখেন তো, এদিকে তাকান তো, যখন টিকিটটা সেল হবে তখন এরকম করে একটা আমার ডাটা তৈরি হবে। যখন বাল্ক হবে, এখানে সে যদি 5টা নেয় তাহলে এরকম শেপ কয়টা হবে ভাইয়া? 5টা। 5টা। এবার আপডেট করার জন্য কি আমার নতুন করে কোনো ডাটা ক্রিয়েট করার প্রয়োজন, নাকি এক্সিস্টিং ডাটার উপরে ক্রিয়েট হবে? এক্সিস্টিং ডাটা দিয়ে হবে। তার মানে আমার এটার জন্য, এই রিকোয়ারমেন্টের জন্য কোনো কিছু লাগতে না। গেট করার সময় অল টিকিট গেট করবো, তাহলে তো লাগবেই না, জাস্ট যাক আছে সেগুলো শো করবে একটা টিকিটে। আর ড্র দেওয়ার সময়ও লাগবে না, ড্র দেওয়ার সময় আমাদের এক্সিস্টিং যা আছে এইটার উপরে একজন বিজয়ী হবে, সেটা হয় 1জন হোক, 2জন হোক, 3জন হোক। তার মানে আমাদের আর নতুন করে ডাটা আমরা অ্যাড করবো না। তার মানে ডাটা মডেল বানানো শেষ। এরপরে আমরা কিসে চলে যেতে পারি, এরপরে পরবর্তী প্রসেসটা হচ্ছে, আমি একটু বলে দিই, এর পরের প্রসেসটা হচ্ছে ভাইয়া এখানে তো আমাদের এখানে এটাকে অ্যাকচুয়ালি বলে হচ্ছে মডেল, ডাটা মডেল, ঠিক আছে, বা ওই যে আপনারা যেটাকে বলে এন্টিটিস, ঠিক আছে, যে ডাটাবেজের ইয়াগুলো, কালেকশনগুলো। এরকম করে কালেকশন বা এরকম করে মডেল তো অনেকগুলো হতে পারে, ঠিক আছে, এরকম করে মডেল। বাট আমাদের এখানে কয়টা মডেল? একটা, ঠিক আছে। এখন এই জন্য যদি একাধিক হয়, কোন মডেলের সাথে কোন মডেলের ডাটা শেপের লিঙ্ক থাকবে, ঠিক আছে, সেগুলো এর পরের স্টেপে হচ্ছে বের করতে হয়। তার মানে এখানে আমাদের পরের স্টেপটার আমি নামটা একটু লিখে যাচ্ছি, মডেল। আচ্ছা, আমি যে জিনিসপত্রগুলো দেখাচ্ছি ভাই, এগুলো কিন্তু 100% মানে কি বলবো, বই খাতা অনুযায়ী, মানে আমি আমার মতো করে এগোচ্ছি, বুঝতে পারছেন ভাই? মানে এইটাই যে অ্যাপ্রোপ্রিয়েট এরকম কোনো কিছু না, জাস্ট আমরা একটা ফ্লোতে এগোচ্ছি। ভাইয়া। মডেল, জি ভাইয়া। আর একটা বার একটু যে আপনি 5-10 সেকেন্ড আগে কি বললেন একটু রিপিট করা দেবে, আমার নেট আটকে গেছিল তো কিছুই শুনতে পারিনি। 5-10-এ 5-10 সেকেন্ড আগে আচ্ছা, এখানে বলছি, নেট আটকে গেছিল। মানে আমি বলতেছিলাম যে এই যে স্টেপ গুলো আমরা এগোচ্ছি না, প্রথমে এই স্টেপ, পরে এই স্টেপ, এটা আমি আমার মতো করে এগোচ্ছি, এটা যে 100% ইয়া এরকম না, ঠিক আছে, বা এইটাই করতে হবে এরকম না, জাস্ট আমি যখন করি কোন কোন প্রসেস গুলো ফলো করি সেটা আর কি বলতেছি। এখানে হচ্ছে যদি এরকম আমার একাধিক শেপ হয়, তাহলে মানে মডেল হয়, তাহলে কোন মডেলের সাথে ভাইয়া কোন মডেলের মিল আছে, ঠিক আছে, সেটাকে আমার রিলেশন করতে হবে। এগুলো আপনারা যখন ব্যাক এন্ড আমরা শিখবো আর কিছুদিন পরে, 10-15 দিন পরে মনে হয়, বা 1 সপ্তাহ পরে, তখন এইগুলো আপনাদেরই শেখাবে, ঠিক আছে, যে ডাটা মডেলিং, মানে যারা অলরেডি ব্যাক এন্ডে মোটামুটি কাজ করছেন এরা মোটামুটি জানেন। এরপরে হচ্ছে এরপরের প্রসেসটা হচ্ছে এই মডেলগুলো করার পরে যদি এটা ব্যাক এন্ড অ্যাপ্লিকেশন হয়, ঠিক আছে, যদি এটা ব্যাক এন্ডের অ্যাপ্লিকেশন হয়, যদি আমরা এখানে রাউট বিল্ড করে থাকি, রাউটিং, তাহলে এই জায়গাটায় হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন রাউট এটা কি এপিআই রাউট হবে নাকি? এপিআই রাউট, হ্যাঁ, অ্যাপ্লিকেশন এপিআই রাউট পাথ। এখানে আমাদের কি কি পাথ হবে সেগুলো এখানে ডিফাইন করব। দেন এরপরে আপনি ডকুমেন্টেশন তৈরি করতে পারেন, বা এরপরে আমি সাধারণত হচ্ছে আমরা কোডে মুভ করি বিশেষ করে, ঠিক আছে। এর ভেতরে ভাই আরো প্রসেস আছে, অ্যাকচুয়াল কোন স্টেপ বাই স্টেপ, এগুলো সব আমার খাতায় নোট করা আছে, যদি কেউ ইন্টারেস্টেড থাকেন আমি দিয়ে দেবো, ঠিক আছে। মোটামুটি এগুলো। আর আমাদের তো ভাইয়া আজকে
মূলত ভাইয়া ব্যাকএন্ডও বানাবো না, ফ্রন্ট এন্ডও বানাবো না। আমাদের হচ্ছে লজিকগুলো ইমপ্লিমেন্ট করব, সেম কোড বেস, তারপরে আমরা এই পার্টে আসবো। তার মানে আমাদের প্রসেস আজকের জন্য এই পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত, 3টা প্রসেস। ঠিক আছে? এবার এরপরে হচ্ছে আমরা কোডে মুভ করব। ঠিক আছে? এখন আমি এখানে মডেলও লাগবে না, কারণ আমার এখানে মডেল একটা। এরপরে হচ্ছে আমাদের পাথ লাগতেছে না, কারণ আমি এখন পর্যন্ত এপিআই বানাবো না। এরপরে আমরা কোডে ডিরেক্টলি এখন কোডে মুভ করি। ঠিক আছে? এবার এই হচ্ছে রিকোয়ারমেন্ট, একটা ফোল্ডার আমি তৈরি করে রাখছি। এবার এখান থেকে জাস্ট বিএস কোডে আমি কোড এডিটরটাকে ওপেন করে ফেলি। ঠিক আছে? আর এখান থেকে এটাকে কেটে দিই। আমার পিসি একটু ল্যাগ করতেছে, বুঝতে পারতেছি। লাইভ চলতে তো একটা ইন্ডেক্স ফাইল বানাই। আচ্ছা, আপাতত হচ্ছে লজিকটা রাখবো। হ্যাঁ, আর একটা জিনিস বলছিলাম, এখানে আমি সমস্ত কোড করব হচ্ছে ক্লাস ওয়াইজ। ঠিক আছে? মানে ফাংশনাল ওয়েতে এগোবো না, যাতে করে আপনাদের ক্লাসটাও ঝালাই হয়ে যায়। HTML এরপরে দরকার আমি ব্যাকএন্ডও বানাই দেবনি, ফ্রন্ট এন্ডও বানাই দেবনি। ঠিক আছে? জাস্ট নরমালি একটা HTML ফাইলের সাথে আমার যে জাভাস্ক্রিপ্টটাকে আমি কানেক্ট করে নিচ্ছি, শুধু একটাই কারণে, যাতে করে আমি এটাকে লাইভ দেখতে পারি। ঠিক আছে? src ইন্ডেক্স ফাইলটাকে জাস্ট এখানে শুধু কানেক্ট করতেছি, একটাই উদ্দেশ্য, যাতে করে এর ভিতরে যদি আমি কোনো কোড টোড লিখি, এটা যেন সরাসরি আমার লাইভে আসে। সাইড বাই সাইড রেখে দিই, এই পাশ ব্লক। আচ্ছা, এখানে মনে হয় আমার একটু জুম করা প্রয়োজন, মোটামুটি দেখা যাবে। আর আমার রিকোয়ারমেন্ট ট্যাবটা কই? এইটা, তাই না? তাহলে এই ইউআরএলটাকে কপি করে এতগুলো উইন্ডো না ওপেন করে পাশে রাখি। এটা লোড হতে থাক অ্যাপ্লিকেশনে। এখান থেকে আমি কনসোলটাকে ওপেন করে ফেলি। সোর্স কোড কনসোল, জাস্ট এখানে এটাকে প্রিন্ট হচ্ছে কিনা সেটা একটু চেক করব। ইয়েস, পারফেক্টলি প্রিন্ট হচ্ছে। এবার আসেন আমাদের লজিক। আমাদের হচ্ছে এই হচ্ছে জিনিসপত্র, অফ থাক, এই হচ্ছে জিনিসপত্র। এখানে প্রথমে ক্লায়েন্টের জন্য রিকোয়ারমেন্ট একটা টিকিট সেল করতে হবে, তাই না? প্রথমত টিকিট যদি আমি সেল করতে চাই, তাহলে আমাকে মাস্ট বি টিকিট কি করতে হবে? তৈরি করতে হবে, টিকিট তৈরি করতে হবে। আচ্ছা, তার মানে টিকিট তৈরি করব। তার মানে টিকিট তৈরি করার জন্য তাকে একটা ফাংশন আমি যদি করি, আমি দেখেন এরকম ভাবে কিন্তু ভাই করতেই পারি, যে আমি দেখেন আগে পুরনো ঘোড়ায় পেঁচায় আসি, তাহলে আপনার যত সুবিধা হবে। ক্রিয়েট টিকিট আমি ইসে করব না, ফাংশনে করব না, এটা ক্লাসে নিয়ে যাব। আগে শুধু টিআইসি টিকিট, তাই না? টিআইসি কে ইটি। আচ্ছা, এবার এমন একটা জেনারিক ফাংশন বানাবো, যে ফাংশনটার ভেতরে আমার এখান থেকে রিটার্ন হবে একটা অবজেক্ট। ঠিক আছে? আর এখানে আমি এটা প্যারামিটার হিসেবে হচ্ছে কাস্টমারের নেম নেব। কাস্টমার, এখান থেকে আমি এগুলো কপি করি। হ্যাঁ, কাস্টমারের নেম আসবে, এরপরে তার ফোন নাম্বার পাঠাবে, আইডি অটো জেনারেট হবে। আইডি কি কাস্টমার দিয়ে দেবে কখনো, বলেন তো ভাই? নিজেরা লজিক্যালি চিন্তা করে, লজিক্যালি কাস্টমার, আমি টিকিট বানাবো, আইডি কি কাস্টমার দিয়ে দিবে? না, কাস্টমারের শুধু নাম দেবে, ফোন নাম্বার দিবে। প্রাইসটাও সে কিন্তু সে দিবে না ভাই, বলেন প্রাইস কি সে সিলেক্ট করবে? না, সে অ্যাড্রেসটা দিবে। এবার আমি যখন এটাকে রিটার্ন করব, তাহলে অবশ্যই আমার একটা আইডি তৈরি করতে হবে। এখন এখানে আইডি তৈরি করার জন্য ব্রাউজারের একটা ক্রিপ্টো পিআই, ভাই কারো কাছ থেকে মানে সাউন্ড আসতেছে, ক্রিপ্টো ডট র্যান্ডম ইউআইডি, এইটা কাজ জানি ভাইয়া, বলেন তো? ক্রিপ্টো র্যান্ডম আইডি তৈরি এটা অটোমেটিক্যালি র্যান্ডম আইডি তৈরি করে দেবে, না হলে আমার নিজেকে আসলে
আইডি তৈরি করা লাগতো আমার এখানে। এরপরে আমাদের কি থাকবে, কাস্টমারের নেম থাকবে। তার মানে এখান থেকে কাস্টমার নেম ইজ ইকুয়াল টু কাস্টমার নেম। এরপরে কাস্টমারের কি দেবে, ফোন, PHONE ফোন। এরপরে থাকবে হচ্ছে ফোন, যেহেতু এটা সেম নেম এগুলোকে দেওয়া লাগে, কোর কনসেপ্ট না লাগে না। না। তারপরে আমি দিলাম, ভাল লাগতেছে দিই। এরপরে হচ্ছে প্রাইস, প্রাইস ফিক্সড প্রাইস, মনে করেন আমরা তো গরিব মানুষ, 20 টাকা। আমরা কি, আপনারা কি জানেন আমার বাড়িতে একটা ফ্রিজ আছে, আমার বাবা 10 টাকা লটারি দিয়ে ফ্রিজ পাইছিল, সেটা এখনো চলে। এখন থেকে প্রায় আরো মনে হয় 8-10 বছর আগে, ঠিক আছে। ওই গ্রামে বিক্রি করে না ভ্যানের পরে, আমার বাবার খুব শখ ছিল। লাকি পারসন। হ্যাঁ, ওই যে আমাদের ওখানে ছিল বরিশাল র্যাফেল ড্র, তারপরে মানে ওই ড্র গুলো কেমন হইতো, প্রতিদিন সারাদিনে যত সেল হইতো, আহ সন্ধ্যার পরে 8টা বা 9টার দিকে ড্র হতো, প্রত্যেকদিন ড্র হতো, এবং প্রত্যেকদিন হচ্ছে ওনাদের প্রাইস ছিল 5টা মোটরসাইকেল দিত, তারপরে আরো অনেকগুলো ক্যাটাগরি ছিল, ঠিক আছে, মোবাইল, ফ্রিজ, অনেকগুলো ক্যাটাগরি। তো আমার জি ভাই, বুঝতে পারছি। এরকম আগে ছোটবেলায় অনেক দৌড়তাম, এখন প্রায় লটারি কখনোই করি না ভাই। জীবনে পাবো না। অ্যাড্রেসটা কাস্টমারের কাছ থেকেই আসবে, গেল। এটা তো ফাংশনাল ওয়েতে আমি বানাইলাম, তাই না? এবার এটাকে যদি ভাইয়া আমি এখানে কনসোল ডট লগ করি, বা এটাকে এখানে করি কনস্ট্যান্ট, আমি ঘোরায় পেঁচায় তারপরে যাচ্ছি, হ্যাঁ, একসাথে করতেছি না, যাতে করে আপনার বিষয়টা বুঝতে পারেন যে আসলে কিভাবে কি যাচ্ছে। কারণ আমার আজকে এটা চাইলে ফাংশনে করতেই পারি, বাট আমার উদ্দেশ্য না আজকে এটা ফাংশনে করব। তার মানে এখান থেকে টিকিট ইজ ইকুয়াল টু ফাংশনটাকে কল করব, কল করে কি কি দিতে হবে, নাম দিতে হবে, কাস্টমারের নাম মাশাআল্লাহ আমি, তারপরে হচ্ছে আমার ফোন নাম্বার 018-815 এটা গেল। 11টা হয়েছে। ও 0 তো পারতো। যাবে না আপনি, জি 0 তো যাবে না, নাম্বারে তো 0 প্রথমে। স্ট্রিং এ দেবো, যাবে না কেন? হ্যাঁ, তাহলে যাবে। আচ্ছা গেল 1 2 3 4 5 6 7 8 9 10 11 হইছে। দেখ ভুল গেলে গেল, সমস্যা না। অ্যাড্রেস খুলনা, অ্যাড্রেস খুলনা, ঠিক আছে। আচ্ছা একটা মিনিট, আমাকে একটা এসএমএস আসছে, একটা মিনিট একটু ওয়েট করেন। ওকে, এবারে টিকিটটাকে যদি আমি কনসোল ডট লক করি, পারফেক্ট, আমি একটা কাস্টমার টিকিট তৈরি করে ফেললাম। আর আচ্ছা র্যান্ডম ইউআইডি এখানে জেনারেট কেন হইলো না, নাকি ভিতরে হয়েছে? ইনভোক করতে হবে ভাই। ও সরি সরি সরি, আমি এখানে ইনভোকই করি নাই। ইয়েস, এবার এটাকে গেছে, তার মানে পারফেক্টলি আমি একটা ক্রিয়েট করতে পারছি। সেম কাজটা আমি যদি এরকম ভাবে করি, এটাকে অফ করে দিলাম, আর কারণ আজকে আমার উদ্দেশ্য কখনোই ফাংশন দিয়ে করব না, কি দিয়ে বানাবো ভাই, ক্লাস দিয়ে। ক্লাস এখানে আমি কি রিটার্ন করেছি, অবজেক্ট, অবজেক্ট। আর ক্লাস ইনস্ট্যান্সিয়েট করলে কি হয়, অবজেক্ট। Object. আচ্ছা, তার মানে আমি এখানে একটা ক্লাসের নাম দিব, ক্লাস সেম নামই দেব, টিকিট দিলাম। সিনট্যাক্স মাশাআল্লাহ কি ভুলে গেছি কিনা মনে নাই, ঠিক আছে। ক্লাসের ভিতরে কি থাকে বাই ডিফল্ট, একটা কনস্ট্রাক্টর, আর এই ফাংশনটা বাই ডিফল্ট এখানে অটোমেটিক্যালি কল হবে। এবার এটা যখন আমি এটা কল করব, এটাকে কি দিয়ে কল করতে হয়,
ফাংশন নেম না, নিউ কিওয়ার্ড জোড়াইতে হয়। নিউ নিউ আর নিউ কিওয়ার্ডের ভিতরে এখানে যে প্যারামিটার গুলো দেবো সেগুলো কোথায় রিসিভ হবে ভাইয়া? কনস্ট্রাক্টরের মধ্যে কনস্ট্রাক্টর। এখানে। এবার একটু মনে রাখেন, এটা আমি যেভাবে মনে রাখি, ঠিক আছে, যেভাবে মনে রাখি, প্রত্যেকটা ক্লাসকে মানে ক্লাসের ভিতরে আপনি এইভাবে চিন্তা করেন, প্রত্যেকটা ক্লাসের ভিতরে, আচ্ছা আগে এই কনসেপ্টটা একটু বোঝেন তো, এটা জাস্ট আমার আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে, অন্য কারোর সাথে দয়া করে মিলাবেন না। একটা অবজেক্ট ডাটা, এই হচ্ছে মনে করেন কিছু ডাটা, এবং একটা অবজেক্টের ভিতরে কি থাকে, মেথড থাকে না ভাইয়া? হ্যাঁ আমি এটাকে কিভাবে চিন্তা করি, আমি জাস্ট চিন্তা করি এরকম যে মনে করেন ম্যাথ, আমি এভাবে চিন্তা করি, এই প্রপার্টি গুলোর ভ্যালু পরিবর্তন করার জন্য মেথড গুলো ইউজ করি, বুঝছেন? এইভাবে একটু চিন্তা করেন, মানে আপনার মানে এইভাবে, আমি এটাকে বাদ দিলাম, আপনি ক্লাসের এটা ভিতরে, ফাংশনের মতো। হ্যাঁ, মানে আমার মেথড গুলো বানাই শুধুমাত্র ওই ক্লাসের ভেতরে, ঠিক আছে, মানে ওই ক্লাসের ভিতরে প্রাইভেট করা যায়। ওই ইয়াগুলোকে মডিফাই করার জন্য। এবার একটু খেয়াল করেন, এই হচ্ছে ক্লাস, এই হচ্ছে ক্লাস, এই ক্লাসের ভিতরে বাই ডিফল্ট একটা এইভাবে চিন্তা করেন, একটা ডাটাবেজ আছে, ঠিক আছে, জাস্ট বোঝার জন্য ভাই, আমি আবারও বলতেছি নিজে বোঝার জন্য, একটা ডাটাবেজ এখানে আছে, জাস্ট আমি আবারও, এই কথাটা কি বুঝতে পারছেন ভাই? এর সাথে আবার জোড়ায় নেন না কোনো কিছু, জাস্ট নিজে বোঝার জন্য, প্রত্যেকটা ক্লাসের ভিতরে বিল্ট ইন ভাবে মনে করেন একটা ছোট্ট একটা ডাটাবেজ আছে এইভাবে, ডাটাবেস আছে। ঠিক আছে, এবং সেইটার নাম হচ্ছে দিস, এবং সেটা একটা অবজেক্ট ফর্মে আছে, ঠিক আছে, এটা হচ্ছে বাই ডিফল্ট। বাই ডিফল্ট এর পেটের মধ্যে আছে, এর পেটের মধ্যে আছে। এখন আমাকে বলেন দিস একটা অবজেক্ট, এর ভিতরে কি একটা এমটি অবজেক্ট, অবজেক্ট কি অবজেক্ট? এমটি অবজেক্ট। এবার আমাকে একটু বলেন, একটা অবজেক্টের ভেতরে আপনি এখানে কনস্ট্যান্ট একটা অবজেক্ট তৈরি করলেন, এমটি অবজেক্ট, এর ভিতরে বাইরে থেকে প্রপার্টি অ্যাসাইন কিভাবে করবেন? ডট দিয়ে ওবিজে ডট, যদি এজ ঢুকাইতে চান তাহলে এভাবে দিতে হবে, এভাবে দিবেন না? জি এখন এই ক্লাসের ভিতরে বাই ডিফল্ট কি নামক একটা এমটি অবজেক্ট আছে, দিস। দিস এবার ওই জি। দিস অবজেক্টের ভিতরে এইগুলোকে আপনি ঢোকাই দিবেন, তাহলে আপনার কিভাবে কাস্টমারটা দিস অবজেক্টের ভিতরে ঢুকবে এবং কাস্টমার নামে, এবার তাহলে আপনি কোডটা কিভাবে লিখবেন? দিস ডট কাস্টমার দিস ডট কাস্টমার নামে ঢুকবে, এটা হচ্ছে যে নামে ঢুকাবো, আর ইজ ইকুয়াল টু যে ভ্যালু বসাবো, কাস্টমার তার মানে এই ভ্যালুটা প্রপারলি কার ভিতরে ঢুকলো, দিস এই নামক দিসের ভিতরে object, ঢুকে গেছে। এরপরে আমার কি ছিল, একটা আইডি দিতে হবে তাই না? তাহলে আমি এখানে আইডি দিব। এখন আচ্ছা আইডিটা কি এইভাবে দিব ভাইয়া বলেন? এইভাবে দিলে কি দিসের ভিতরে ঢুকলো? না দিস ডট না। দিতে হবে। দিস দিতে হবে। কেন দিতে হবে আমি প্রথমে বলে রাখছি, বাই ডিফল্ট। আপনি মনে রাখেন ডেটাবেস বললে আবার এই বড় বড় প্রোগ্রামার আমার দিবে না ভাইয়া ঠিক আছে, আচ্ছা Zero বলি যে দিতে। বাই ডিফল্ট দিস থাকে এটা হ্যাঁ বলি। একটা দিস একটা অবজেক্ট আছে, আচ্ছা তার মানে দিস, তার মানে আমার এইভাবে ঢুকাইতে হবে, দিস ডট আইডি ইজ ইকুয়াল টু এটা, একদম বেসিক কনসেপ্ট আমাদের জাভাস্ক্রিপ্টের কনসেপ্ট, শুধু আপনি একটার সাথে একটা রিলেট করে করে মনে রাখেন। নামটা বসাই দিছি, এবার ফোন নাম্বারটা ঢুকাবো ওই দিস অবজেক্টের ভিতরে, তাহলে কিভাবে লিখতে হবে? একই রকম দিস ডট ইজ দ্য ফোন দিস ডট ফোন দিস ডট ফোন, এখানে আবার তো তাহলে তোর ক্লোন হবে না যেহেতু এরকম গেল, ইকুয়াল এরপরে প্রাইস ঢুকাবো, তাহলে দিস ডট প্রাইস। এটাতে কপি করি, মানে এটা তো সবই কনস্ট্রাক্টর ফাংশনের সিনট্যাক্সের মতোই অনেক। এটা তো কনস্ট্রাক্টর ফাংশনের বাই ডিফল্ট জাভাস্ক্রিপ্টে তো ভাই, ক্লাস দিয়ে আমরা লিখতেছি, ক্লাস দিয়ে জাভাস্ক্রিপ্টে ভাইয়া অরিজিনালি ক্লাস নাই, ঠিক আছে, জাভাস্ক্রিপ্টে বিহাইন্ড দ্য সিন আমরা যে ক্লাস ইউজ করি এটা জাস্ট মানে ক্লাস নাই বললে ভুল হবে, এটা কথাটা মানে 100% ভুল, এক্ষেত্রে এটা জাস্ট একটা সিনট্যাকটিক সুগার আর কি, হ্যাঁ, এবারে 100% সিনট্যাকটিক সুগার না, এখানে নতুন নতুন অনেক ফিচার এখানে ইমপ্লিমেন্টেশন আছে নতুন ভাবে, ঠিক আছে, এখন যদি কেউ বলে যে এটা পুরোটাই সিনট্যাকটিক সুগার তাহলে আবারই সমস্যা, কারণ এখানে এমন এমন কিছু ফিচার নতুন অ্যাড হয়েছে যেটা আগে ছিল না। তার মানে প্রাইস এখানে হবে প্রাইস, এবার আর কি আছে, অ্যাড্রেস, অ্যাড্রেস
ইরোর দিচ্ছে কেন? কোথাও কি কোনো ভুল লিখছি ওইটা আমি? একটা ক্লোন দিছেন দেখেন ভাই, ও, এখানে সব জায়গায় কমা পড়ে গেছে, ওখান থেকে কপি করে নিয়ে আসছিলাম না। সেমিকোলন হবে, কমা হবে না। তার মানে এখানে হচ্ছে অ্যাড্রেস নামটা। এইটুক কোড বেস তো বই বুঝতেই পারছি। এখানে কিন্তু ভাই কেউ যদি জাভাস্ক্রিপ্টে ক্লাস নাও পারেন, আশা করি ইস্যু হওয়ার কথা না, এটা জাস্ট একটা সিনট্যাক্স। এবার খেয়াল করেন, আগের বার কি ভাইয়া আমি এখান থেকে রিটার্ন করছিলাম? হ্যাঁ রিটার্ন করছিলাম, কিন্তু ক্লাসের ভিতরে আপনাকে কোনো কিছু রিটার্ন করতে হবে না। হবে না। অটোমেটিক্যালি এই ক্লাসটা যখন ইনস্ট্যান্সিয়েট হবে বা নতুন করে আপনি যখন এটার একটা কি বলবো, একটা ইনস্ট্যান্স বা একটা চাইল্ড তৈরি করবেন, তখন এই যে মনে আছে এখানে অটোমেটিক্যালি কি অবজেক্ট থাকে? দিস অবজেক্ট। ওই দিস অবজেক্টটা রিটার্ন হয়ে যাবে অটোমেটিক্যালি, আপনাকে করতে হবে না। মানে দিসি রিটার্ন করে দিবে। দিস রিটার্ন করে দেবে ও অটোমেটিক্যালি। ঠিক আছে? আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, কি এসএমএস দিছি আমি, একটা মিনিট না। আচ্ছা, এবার তাহলে এটাকে কল করতে গেলে নিউ দিয়ে কল করতে হবে, আর এটা New. আর বাই ডিফল্ট, আচ্ছা এই যে নেমটা না, এই নেমটা, ক্লাসের নেমটা হচ্ছে লিখতে হয় বড় হাতের। কি হাত দিয়ে? বড় হাত। আপনি ছোট হাত দিলেও ইরোড দিবে না, বাট এটা কনভেনশন না। আচ্ছা, আমরা এটাকে কি বলছে, প্রাইসটা কোথায় ভুল লিখেছি ভাইয়া? নট ডিফাইন প্রাইস, প্রাইস, প্রাইস। ফিক্স দিতে হবে আপনার নিজে থেকে একটা। ও, আপনি প্রাইসে কোনো আর্গুমেন্ট দেনই নাই। এখানে 20 দিতে হবে। কোন জায়গা আমি তো ভুলে গেলাম। this dot price equals to লাইন 20 নাম্বার 19 19 এটা তো সেটা একটা বসবে, সেটা তো সমস্যা না। ভাই এখানে 24 নম্বর আপনি কি দিছেন? এখানে 19 নম্বরে বলতেছে কি? প্রাইস তো ভাই আপনি আর্গুমেন্ট যে নেন ও নিই নাই, হ্যাঁ, সরি সরি price সরি হচ্ছে সরি হাতে সরি নিতে সরি, এখানে তো নিই নাই, এটা হার্ড করে বসাই দিয়েছি। ঠিক আছে, ওখান থেকে কপি মারছিলাম। তার মানে আমাদের প্রাইস হচ্ছে 20 টাকা। 20 টাকা দিয়ে এটা। তার মানে পারফেক্টলি কিন্তু আমি আমার সেই অবজেক্টের শেপ পাইছি। ঠিক আছে, তার মানে এখানে অটোমেটিক্যালি দিসটা রিটার্ন হয়েছে। এইটা গেল আমাদের ক্রিয়েট করার জন্য। ঠিক আছে, ক্রিয়েট করার জন্য এইটা। এবার এটা এইখানে গেল। এরপরে হচ্ছে একটু কাজ করি আমরা। যেহেতু এটা এক্সপোর্ট ইম্পোর্ট দেখাইতে পারবো না, লিঙ্ক করতে পারি। একই ফাইলের, আচ্ছা একই ফাইলের ভিতরেই দেখাই, তাহলে এক্সপোর্ট ইম্পোর্ট লাগবে না। এক্সপোর্ট ইম্পোর্ট লাগবে না। তার মানে আমরা টিকিট পারফেক্টলি ক্রিয়েট করছি। এখন টিকিট ক্রিয়েট করার পরে এবার হচ্ছে আমাদের আসল খেলা। এবার হচ্ছে এই ফাংশনটি, যখন কোনো ব্যক্তি একটা টিকিট তৈরি করবে বা টাকা দিয়ে কিনবে, তখন ওই টিকিটটা কি আমাদের স্টোর করার প্রয়োজন নাকি প্রয়োজন নাই? প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। 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 তার মানে টিকিটটা স্টোর করা প্রয়োজন। এখন আমরা তো কোনো ডাটাবেজ ইউজ প্রয়োজন। করতেছি না, কোনো প্রকার কোনো ডাটাবেজ আমরা এখানে ইউজ করতেছি না। না। সুতরাং না। ডাটাবেজ যেহেতু ইউজ করতেছে না, তার মানে আমাদের লোকালি মেইনটেইন করতে হবে। কোনো একটা অ্যারের ভেতরে ডাটাটাকে হয় পুশ করে দিয়ে আমাদের কি করতে হবে? মেইনটেইন করতে হবে। লোকাল স্টোরে রাখতে হবে না হ্যাঁ, কিন্তু এটাও আমি কি দিয়ে বানাবো? ক্লাস দিয়ে, যেহেতু আমরা ক্লাসের কাজবাজ করব। এটা বাদ, এটাকে আমি অফ করে রাখি। এবার একটু কোডের দিকে মনোযোগ দিন। এবার তাহলে আমরা জাস্ট একটা ডাটাবেজের মতো করে বানাবো, মানে এভাবে চিন্তা করেন, একটা ডাটাবেজের মতো করে বানাবো যার ভিতরে বিভিন্ন অপারেশন থাকবে। ভাই একটু ইস্যু হচ্ছে ওকে ভাই, কনস্ট্যান্ট মনে করেন লটারি, LOTTERY, লটারি কনস্ট্যান্ট তো দিব না। আচ্ছা, এইটার নামটা হচ্ছে বড় হাত হবে, আগেরবার বলছিলাম তা ইমপ্লিমেন্ট করি নাই। ক্লাস তৈরির ক্ষেত্রে ভাই ক্যামেল কেসিং ইউজ করব আমরা। হ্যাঁ, ক্লাসের নামটা সবসময়ের জন্য বড় হাত দিতে হয় কনস্ট্রাক্টর ফাংশনের ক্ষেত্রে। ক্যামেল
আপনার ছোট হাত দিলেও কোনো ইস্যু নাই। জি ও সরি সরি, এটা প্যাসকেল কেসিং। হ্যাঁ মানে বড় হাত হবে, হ্যাঁ প্রথমটা, এরপরে আপনি যা দেন দেন, ঠিক আছে, এটা কনভেনশন। এখানে হয়তো আমাকে ইএসলিন যদি সেট আপ করা থাকতো তাহলে ছোট হাত দিলেও আমাকে ইয়া দিত, একটা ওয়ার্নিং দিত। আচ্ছা রিঅ্যাক্টেও আপনার প্যাসকেল কেসিং দেওয়া। হ্যাঁ, এবার আমাদের চিন্তাটা এরকম ভাবে করি, আমাদের যদি কোনো ব্যক্তি কোনো একটা লটারি কেনে তাহলে সেই লটারিটা আমাদের কি করতে হবে ভাই? স্টোর করতে হবে। স্টোর করতে হবে। আর একটু আগে আমি একটা শব্দ উচ্চারণ করছিলাম, প্রত্যেকটা ক্লাসকে সিম্পল এর ভিতরে একটা ডাটাবেজের মতো করে চিন্তা করবেন, যেখানে কিছু ডাটা আছে, ঠিক আছে, ডাটা আপনি সেভ করতে পারবেন, ইয়া করতে পারবেন সবকিছু। তার মানে এর ভিতরে তো দিস নামক আমার একটা অবজেক্ট আছে বিল্ট ইন ভাবে, এখানে দিস নামক একটা জিনিস আছে। তার মানে এখানেও একটা আমার কি থাকবে? কনস্ট্রাক্টর থাকবে, এখানেও আমার একটা কনস্ট্রাক্টর থাকবে। এখন প্রশ্ন হলো, আমি এখানে কনস্ট্রাক্টর নিব, নেওয়ার সময় আমার কি আদৌ কনস্ট্রাক্টর প্রয়োজন আছে এখানে? ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস বলি, এখানে কিন্তু আমার ভাই কোনো কিছু প্রি বিল্ড না, আপনাদের সামনে কোড করতেছি, এরর খাচ্ছি, এগুলো সলিউশন করতেছি, নিয়ে রাখি, যদি না হয় সেটা পরে দেখবানে। এবার কনস্ট্রাক্টর এখানে আছে, তার মানে এখান থেকে আমি ক্লাস তৈরি করব। এখান থেকে আমি একটা মেথড বানাই, ক্রিয়েট টিকিট, টিকিট তৈরি করি। হ্যাঁ, ক্রিয়েট টিকিট, যেটার কাজ হচ্ছে আমাকে একটা টিকিট তৈরি করে দিবে। এখন সে যখন টিকিটটা তৈরি করবে, টিকিটটা এই ফাংশনটা এইভাবে চিন্তা করেন, এই ফাংশনটা যখন কল হবে তখন আমাকে একটা টিকিট তৈরি হবে এবং এটা অটোমেটিক্যালি আমার এখানে স্টোর হবে। তার মানে আস্তে আস্তে এগোই ছোট ছোট করে, স্টেপ বাই স্টেপ। তার মানে আমাকে এটা জমা করতে হবে। তার মানে বাই ডিফল্ট আমার এইটার ভিতরে ডাটা শেপ কি আছে? বাই ডিফল্ট এমটি অবজেক্ট। তার মানে এটা যখন ইনস্ট্যান্সিয়েট হবে তখন এটাকে আমাকে চেঞ্জ করে ফেলতে হবে। দিস ডট সকল টিকিটের গুলো আমরা কি নামে রাখতে পারি? যতগুলো ইউজার আমাদের টিকিট ক্রয় করছে সবগুলো একটা অ্যারের ভিতরে রাখবো, তাহলে সেই অ্যারেটার নাম কি হতে পারে? টিকিটস। অল ইউজার না অল দেব না, টিকিটস দিতে পারি। টিকিটস প্লুরাল টিকে হ্যাঁ, টিকে ইটিএস টিকিটস ইজ ইকুয়াল টু এমটি, একটা এমটি অ্যারে। ইয়েস পারফেক্ট, একটা এমটি অ্যারে। আচ্ছা আমি আপনাদের বোঝার জন্য মানে আন্ডারস্ট্যান্ডিংটা বোঝার জন্য আমি এটাকে আগে থেকে একটু ইয়া করে নিই, রেজাল্ট, তাহলে আপনারা আর ভালো বুঝতে পারবেন। নিউ কিওয়ার্ড, এটা যখন কল হবে তখন বাই ডিফল্ট রেজাল্ট, এখানে আমরা আমাদের কনসোলটার দিকে তাকাই, এটা যখন কল হবে একটা টিকিট বলে একটা অ্যারে বিল্ড হয়ে গেছে, খেয়াল করছেন? টিকিট বলে কি হয়ে গেছে? একটা অ্যারে বিল্ড হয়ে গেছে। তার মানে আমাদের পারফেক্টলি ডান। এটা কিভাবে হলো? কারণ আমরা তো সবাই জানি যে ভাইয়া কনস্ট্রাক্টর ফাংশন কি হয়, অটোমেটিক্যালি কল হয়ে যায় ক্লাসের নিয়ম অনুযায়ী। তার মানে আমি যখন এইটাকে ক্রিয়েট করে ফেলতেছি, যখন আমি একটা ইনস্ট্যান্স বের করে ফেলতেছি তখন অটোমেটিক্যালি দিস নামক অবজেক্টের ভিতরে, বা এই দিস বলতে আমাদের সেই ডাটাবেজের কথাই চিন্তা করেন, এটার ভিতরে আমার একটা টিকিটস বলে একটা অ্যারে
আমি এখানে বিল্ট ইন ভাবে তৈরি করে ফেলছি। এবার যখন আমি ক্রিয়েট করব, যখন আমি এটাকে ক্রিয়েট করব, তার মানে কনস্ট্যান্ট নিউ সরি নিউ টিকিট, একটা নিউ টিকিট যখন আমি তৈরি করব, তখন নিউ টিকিটটা আমি তৈরি করতে পারি কিভাবে ভাই? এইভাবে। হ্যাঁ, নিউ টিকিটটা তো তৈরি হবে আমাদের এখানে। আমরা অলরেডি, কারণ আমি প্রথমেই বলছি ভাই আমরা এখানে কি ইউজ করব না, মানে আমাদের মূল শেখার পারপাসটা কি? ক্লাস, ঠিক আছে? Class। তার মানে এইটা, এটাকে কল করব। এটাকে কল করতে হলে আমাকে অবশ্যই নিউ দিতে হবে, অবশ্যই নিউ দিতে হবে। এখন এই যে নিউটা দিলাম, এইটার ভিতরে তো ইউজার কি পাঠাবে? প্যারামিটার পাঠাবে, তাই না? কারণ এইটা যদি করতে জি। হয় তাহলে এখানে কি আমার এই প্যারামিটার পাঠাইতে হবে না? আমি এই প্যারামিটারগুলো কপি করলাম, তার মানে প্যারামিটারগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। এখানে যদি প্যারামিটারগুলো দিই তাহলে সেই প্যারামিটারগুলো রিসিভ হবে কোথায়? এখানে, এই জায়গাটায়। বুঝছি? জি ভাইয়া। তার মানে এই প্যারামিটারগুলো এরকম হার্ড কোডেড হবে না, এগুলো হবে প্রত্যেকটা ডাইনামিক। গেল। এবার আমি এখানে ছোট্ট করে একটা কনসোল লক করে দেখি। নিউ টিকিট, নিউ টিকিট, এরপর কি ভাই দিস ডট টিকিটস ডট পুশ করে হচ্ছে যে নিউ ওর মধ্যে টিকিটস ঢুকাই দেবো। আচ্ছা, মানে ট্রিক্সটা তো ওইটা, আগে দেখতেছি আমি এটা হ্যাঁ ক্রিয়েট করতে বুঝতে পারছি পারতেছি। এবার আমি। এবার এই মেথডটা আমরা একটু খেয়াল করি। এই মেথডটা আমি যখন একটা ইনস্ট্যান্স বের করতেছি, এটা হচ্ছে মূল লটারির একটা ইনস্ট্যান্স বের করতেছি, তখন এই লটারির মেথডটা আমার এখানে বিল্ট ইন ভাবে ঢুকে যাবার কথা। মাশাআল্লাহ, আচ্ছা এখানে আসে না, এটা প্রোটোটাইপের ভিতর ঢুকে গেছে। খেয়াল করছেন? জি এখানে ছোট্ট করে আমি একটা ট্রিক্স বলে দিই ভাইয়া, খেয়াল করেন। এইটা এই প্যারেন্টের ভিতরে আপনি একটু এইভাবে চিন্তা করেন, এটা হচ্ছে প্যারেন্ট, এই ক্লাসটা হচ্ছে কি ভাইয়া? প্যারেন্ট। সেই প্যারেন্ট যখন আপনি এভাবে কল করতেছেন, তার একটা চিলড্রেন তৈরি করছেন। এই যে তার একটা কি তৈরি করছেন? চিলড্রেন। যখন আপনি এইভাবে মেথডটা, আচ্ছা দেখেন, এইভাবে যখন আপনি মেথডটা বানাই দিছেন, এইখানে খেয়াল করেন, এই মেথডটা কখনোই চিলড্রেনের ভিতরে যায় নাই। খেয়াল করেন, এখানে চিলড্রেনের ভিতরে যায় নাই, ওই মেথডটা ওটা প্যারেন্টই হোল্ড করে আছে, প্রোটোটাইপের ভিতরে। ওইটা প্যারেন্টই হোল্ড করে আছে। দেখেন, আর কোনটা এই প্রোটোটাইপের ভিতরে যেগুলো, এগুলো সব প্যারেন্ট হোল্ড করে আছে। তার মানে আপনার যদি কোনো কারণে ইউজ কেস এরকম হয় ভাইয়া, ঠিক আছে, যদি কখনো আপনার ইউজ কেসটা এরকম হয় যে আমার মনে হচ্ছে যে এই মেথডটা এদিকে তাকায়, এটা কি প্রোটোটাইপের ভেতরে আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে এরকম টিকিটের পাশে নেব কোনো একটা কারণে, কি কারণে সেটা আপনার ইউজ কেস, তখন এখানে নিয়ম হচ্ছে আপনি দিসের ভিতরে যা ঢুকাতে পারবেন সব এখানে এক্সপোজ হয়ে যাবে। তার মানে আমি যদি এরকম করি ভাইয়া, দিস, এখানে একটা সিনট্যাক্স আছে, দিস 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 দিস, এরকম, ইয়াস এরকম নাকি কিরকম? নাকি ভাই দিস ডট ক্রিয়েট টিকিট দিয়ে তারপরে না না হচ্ছে না, যে এরকম এরকম যাবে, দাঁড়ান, এটার আমি সিনট্যাক্সটা ভুলে গিয়েছি। আচ্ছা এরকম, বুঝতে পারছি, এরকম না, এই যে এরকম, ইয়াস, এই যে এই হচ্ছে সিনট্যাক্সটা। ইরর মারলো কেন? এটা হচ্ছে, ও মনে হয় অ্যারো ফাংশন হিসাবে ট্রিট করতেছে নাকি? এটা মানে সেম নেম, এই কারণে মনে হয়, দাঁড়ান। ওই যে ক্রিয়েট টিকেট ইজিক্যাল টু ক্রিয়েট টিকেট, ওটা না না, হচ্ছে এরকম এরকম একটা ইয়া দেওয়া যাবে, দাঁড়ান ভাই আমি একটু মনে করে নিই। দিস, বাইরে থেকে দিস ডট, এখান থেকে দিস দিতে হয় না, এখানে যদি এজ ইজ ইকুয়াল টু বসাই তাহলে এরকম, এখানে দাঁড়ান আমি একটু চেক করে নিই, যদি এরকম বসাই আর এটাকে আপাতত একটু অফ করে রাখি, এরকম যদি বসাই তাহলে এসটা এখানে এক্সপোজ হবে, এই যে এস আসছে,
তার মানে বাইরের লেভেলে এটাকে চাইলে এইটার ভিতরে তৈরি করলে এখানে চলে যাইতো। মানে এখানে একটা ট্রিক ছিল, মানে আপনার মাথার ভিতরে যেটা আসছে এটা আমি বুঝতে পারছি। আপনারা চিন্তা করতেছেন এইটাকে যদি আমি এর ভিতরে বানাই দিই, এটাও যাবে। এটা যদি এর ভিতরে বানাই দিই এবং তার আগে যদি দিস দিয়ে দিই, তাহলে তো এটা চলে যাবে, কারণ আমি এখানে নিজে থেকে দিস পুশ করে দিচ্ছি। ভুল কোথায় করলাম ভাইয়া? ভুল তো করছি, ভুল করবো না? আরে না, কি বোকার মতো কাজ করছি ভাই। এইটাতে যদি ফাংশন হয় তাহলে তো আপনাকে এইভাবে লিখতে হবে, ফাংশন কিওয়ার্ড দেওয়া লাগবে না? ফাংশন তো কিওয়ার্ড দিতে হবে, তাই না? যে তার মানে আগের বারই আমার ইয়া ছিল। এবার দেখেন এটা দিসে ঢুকছে। এবার এটাকে আমি কাট করে আমি যদি কনস্ট্রাক্টরের বাইরে রাখি তখন এইটা দিতে হয় না। এবার সিনট্যাক্স ঠিক আছে, এই যেটা বলতেছিলাম। এবার দেখেন দিসটা এর পাশে এক্সপোজ হয়েছে। আচ্ছা, আগের বারে ভাইয়া এইটা কি বুঝতে পারছেন? এটা মনে হয় বোঝার কথা, এগুলো জাস্ট সিনট্যাক্সের বিষয়। এইভাবে লেখা মানে এটাও একটা ফাংশন, এটা জানেন তো? ক্লাসের ভিতরে বা অবজেক্টের ভিতরে এখানে ফাংশন কিওয়ার্ড দেয়া লাগে না, এটা অটোমেটিক্যালি ফাংশন হিসেবে ট্রিট করে। ঠিক আছে, না জানলে একটু জেনে নিন, ঠিক আছে, যেহেতু এটা ক্লাস। এখন আমি তো দেখাই দিলাম যে ভাইয়া এটাকে যদি আপনার এটা কি এখন এর ভিতরে ঢুকছে? এই চাইল্ডের ভিতরে আসছে? নাই, চাইল্ডের ভিতরে নাই, চাইল্ডের। আর এইখানে দেখেন, যদি কনস্ট্রাক্টরের বাইরে থেকে এই দিসের ভিতরে কোনো কিছু পুশ করতে চান, দিসের ভিতরে পুশ করতে যাচ্ছেন, তাহলে এই কনস্ট্রাক্টরের বাইরে বা কোনো মেথডের বাইরে, কোনো মেথড বা ফাংশনের বাইরে থেকে যদি আপনি ঢুকাতে চান, তাহলে তার আগে দিস লিখতে হয় না। এটা অটোমেটিক্যালি দিস ও ধরে নেয়, ওর কম্পাইলার। এরকম করে লিখতে হবে না, দিস আপনাকে নিজে থেকে বলে দিতে হবে না। যদি এটা বাইরে থাকে তাহলে অটোমেটিক্যালি এটা সে দিসের ভিতরে ঢুকাই নেবে। বলে দিলে কি এরর দিবে? বলে দিলে এরর দিবে, সিনট্যাক্স এরর দিবে। ঠিক আছে, তার মানে এটা আমার বাদ, এটা লাগবে না, এই মেথডটা এখানে আছে। এবার আমাদের কথা হচ্ছে মেথড তো আমাদের কাছে অ্যাভেলেবেল, তার মানে আমরা এই মেথডটাকে যদি কল করি, দেখেন একদম ভেঙে ভেঙে বলতেছি ভাই, লজিক যদি নাকি আপনাদের বিল্ড হয় না, লজিক বিল্ড করাবো। এর ভিতরে ঢোকাই, এটাকে ডিরেক্টলি করছে। আচ্ছা, এখানে তো আর তাহলে কনসোল লগের প্রয়োজন নাই, কারণ ভিতরে তো একটা কনসোল লগ আছে, ডাবল কনসোল লগ হয়ে যাবে না। এই যে এটা পারফেক্টলি ডান, ক্রিয়েট হয়ে গেছে। যদি এটা ক্রিয়েট হয়ে যায়, এই ফাংশনটা যদি ক্রিয়েট হয়ে যায় ভাইয়া, তাহলে আমি এই এই দিস একটা অবজেক্ট, তার ভিতরে কি প্রপার্টি আছে? এখানে কিন্তু ডাটা শেপটা কেমন হয়েছে? এখানে আছে দিসের ভিতরে এই অবজেক্ট। আমি এটাকে একটু কাল্পনিক অর্থে এটা বানাই রাখি, তাহলে আপনাদের জন্য একদম ভিজুয়ালাইজেশনটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তার মানে এখানে ঢুকছে হচ্ছে টিকিট ইজ ইকুয়াল টু এমটিআর, এই যে এমটিআর। এখন এই হচ্ছে আপনার ডাটা শেপ, এই হচ্ছে ডাটা শেপ, একটা অবজেক্টের ভিতরে একটা প্রপার্টি। এবার একটা অবজেক্টের ভিতরে একটা প্রপার্টি, সেই প্রপার্টিটা টিকিট, তার ভিতরে এটাকে এই ক্রিয়েট করা ডাটাটাকে ঢোকাবেন। এবার বলেন আপনি সিনট্যাক্স কি লিখবেন? এইখানে এই ডাটা শেপ এখানে তাকায় দেখেন, এই শেপের ভিতরে ঢোকাবেন, টিকিটস এর ভিতরে। এবার বলেন দিস ডট টিকিটস ডট পুশ। ভাই ক্লাস কঠিন না ভাই, ওই যে ক্লাস সিনট্যাক্স আসলে কঠিন না, এটা আসলে অনেক, আপনি যদি বুঝতে পারেন ভাই অনেক ইজিলি ভাই কাজ করা যায়। এবার দেখেন আমি ঢোকাই দিছি, এবার যদি ঢোকাই দিয়ে থাকি তাহলে আমি এখান থেকে ভাইয়া এই রেজাল্টে কনসোল লক করি, পারফেক্টলি ডান। এর ভিতরে একটা ডাটা ঢুকে গেছে। এইটুকু বোঝেন নাই কে ভাই? মাথার উপর দিয়ে গেছে কার বলেন? না ভাই বুঝতে পারছি।
সিম্পল বিষয়, আপনি যখন চিন্তাটা করবেন না, কারণ আমাদের বড় প্রবলেম জাভাস্ক্রিপ্ট ডেভেলপারদের বড় প্রবলেম ভাই, দিস দেখলেই ভাই আমাদের মাথা বিগড়ে যায়, কি হলো কি হলো বুঝতেছে না, এখানে কেন দিস দিল, এই হচ্ছে কাহিনী ভাই। আপনি এখানে যখন এটা করছেন, এই ডাটা শেপটা এইভাবে তৈরি হয়েছে, দিস একটা অবজেক্ট, সে এই অবজেক্টের ভেতরে নতুন করে একটা প্রপার্টি, তার ভ্যালু অ্যারে, মানে তার মান হচ্ছে অ্যারে। তাহলে আমি এখানে কি করছি, দিস হচ্ছে অবজেক্ট, সেই অবজেক্টের প্রপার্টিতে গেছি, সেই প্রপার্টি একটা অ্যারে, যেহেতু পুশ মেথড ইউজ করতে পারছি। ক্লিয়ার? মানে টিকেটস নামক ওই এমটি অ্যারের মধ্যে আমরা জাস্ট এখানে নিউ টিকেট নামক যে কনস্ট্যান্টটা ওটা জাস্ট পুশ করলাম, পুশ করলাম, তাই না ভাইয়া? হ্যাঁ। আবারও বলতেছি, এই ক্লাসের ভিতরে সিম্পল একটা কি, একটা ছোট্ট একটা ডাটাবেস আছে, যে ডাটাবেসটা হচ্ছে একটা অবজেক্টের শেপে, ঠিক আছে? তার ভিতরে আপনি এই কাজটা করছেন। এবার দেখেন এই মেথডটাকে আপনি এইভাবে করছেন। আপনি চাইলে এই ক্লাসের সাথে এই ক্লাসকে আপনি এক্সটেন্ড করে নিতে পারেন। আচ্ছা, আমি সেই টপিকসে যাচ্ছি না, ওটা অন্য একদিন আলোচনা হবে, যে একটা এই জিনিসটা এটার ভিতরে ইনহেরিট করে নিয়ে আসা যায়, ঠিক আছে? সেটা করতে গেলে পেঁচায় যাবে না, ঠিক ওটা আছে? কি স্প্রেড অপারেটর দিয়ে করা না যাবে না না, ভাইয়া? এখানে জাস্ট এই ক্লাসটার ভিতরে যত মেথড আছে, হ্যাঁ হ্যাঁ। সব মেথড গুলোকে আপনি এখানে এক্সটেন্ড করে নিয়ে আসতে পারেন এখানে। ও আচ্ছা। তারপরে তো ভাবে সুপার টুপার দিয়ে এগুলো করতে গেলে আমাদের মূল প্রজেক্টই এগোবে না, ঠিক আছে? আপাতত বুঝি একটা অবজেক্ট আমি এখান থেকে ডিরেক্টলি কল করে বানাই ফেলছি, তার মানে আমরা একটা ক্রিয়েট টিকিট বানাই ফেলছি। তার মানে আমাদের অপশনটা কি ছিল ভাইয়া? এই যে কোড বেসটা ভালো করে দেখেন ভাইয়া, এই সেম কোড বেসটা ফ্রন্ট এন্ডে ইমপ্লিমেন্ট করব, এই পুরো 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 কোড বেসটা, আবার সেম কোড বেসটা আমরা এখানে বিল্ড করে নিয়ে আমরা এটাকে কোথায় ব্যাক এন্ডে অ্যাপ্লাই করে দেব, কাজ কমপ্লিট। তার মানে আগে আমরা বানাই ফেলতেছি কোড বেস গুলো, আর এখানে রান করে করে দেখতেছি। তার মানে আমরা একটা টিকিট সেল করতে পারলাম। সেল করা মানে কি? ক্রিয়েট করা। আচ্ছা, তাহলে এটা যেহেতু আমরা সেলের নাম দিয়েছি, আসলে এটা ক্রিয়েটের নাম দেওয়া কি উচিত? সেল এ টিকিট, সেল তার মানে এই নামটা আর এই নামটা কনফিউজড হয়ে যাবে। তার মানে মেথডের নামটা আমরা এটার নাম দিতে পারি সেল টিকিট। সেল, তো এ বসাইতে হবে তাই না? সেল অন টিকিট, সেল অন টিকিট। এবার মেথডটাকে এখানে কল করতে পারি সেল অন টিকিট। পারফেক্টলি ইরোর দেওয়ার কথা না, ইয়েস ঢুকছে। তার মানে আমাদের প্রথম রিকোয়ারমেন্ট ডান, আমরা একটা টিকিট সেল করতে পারছি। এবার সেলটা যদি বাল্ক হয়, এবার চিন্তা করেন, সেল যদি কিসে হয়? বাল্ক আকারে, মানে একজনে বললো যে ভাইয়া আমি 5টা টিকিট কিনবো। কয়টা টিকিট? 5টা। তার মানে এখন কি মেথডের নামটা ভাইয়া, এখানে আমি কেন সেল দিলাম এটা কি বুঝতে পারছি? জি ভাই। কারণ আমি সেল করতে গেলেই তো ওর পেটের মধ্যে কি হয়ে যাবে? টিকিট ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, এবার গেল সেল গেল, এবার হচ্ছে আমরা বাল্ক, তার মানে এটার নাম দিব সেল বাল্ক টিকিট। টিকিট নাকি টিকিটস? টিকিট দিলাম, যা গ্রামাটিক্যাল ভুল টুল গেলে গেল। এটা বানাইলাম। এবার হচ্ছে ইস্যু, আমরা যখন বাল্ক আকারে করব তখন এই মেথডটার কলটা কেমন হবে? এইভাবে লেখা মানে এই মেথডটা কোথায় চলে গিয়েছে ভাইয়া? এই মেথডটা হচ্ছে আমার এরকম হয়ে গেছে রেজাল্ট। এবার এটাকে আমি অ্যাক্সেস করতে পারবো ডট সেল বাল্ক। এবার এখান থেকে এই জায়গা থেকে আমাকে কি কি ডাটা পাঠাবে? সে পাঠাবে সেমই পাঠাবে, কিন্তু খালি একটা কোয়ান্টিটি পাঠিয়ে দেব না, কোয়ান্টিটি পাঠিয়ে দেবে। তাহলে এখানে তাহলে আমাদের কিভাবে শেপটা নিলে হয়? তার মানে সে হচ্ছে একটা, তার কাছ থেকে কি শেপে নিব ডাটা, এটা আমার উপর চুজ করতেছে ভাই, আমি তার কাছ থেকে কোন শেপে ডাটা নিতে চাচ্ছি। আমাদের কোনটা নিলে সুবিধা হয়? এই ডাটাগুলো সেমই না, খালি লাস্টে খালি একটা কোয়ান্টিটি নিব। হ্যাঁ নিতে পারি, সেম ডাটাই নেওয়া যায়। হ্যাঁ, সেম ডাটাই নেওয়া যায়। Just কিন্তু আমি কয়টা এরকম যদি ticket কিনেছি, একাধিক হয় তাহলে কি আমার জন্য একটা ইস্যু না? আমরা একটু বলেন। ক্ষতি নেই ভাই। মানে এখানে তো অনেকগুলো প্যারামিটার হয়ে যাচ্ছে, এগুলো লিখতেও তো আমাদের একটা ঝামেলায় পড়ে যাব।
আমি চাচ্ছিলাম এটাকে অবজেক্ট আকারে ডাটা নিব তার কাছ থেকে, নাকি মানে কমপ্লেক্স কি হয়ে ভাই যাবে? ওই যে অ্যারে অফ মানে আমি অবজেক্ট চাচ্ছি, আমি চিন্তা করছি এই ডাটাগুলো সে একটা অবজেক্ট শেপে দেবে। এখন সে দেবে না, এদিকে ভাই খেয়াল করেন, আমরা ব্যাকএন্ড ডেভেলপার, এই যে যে কোড বেস গুলো করতেছি ভাই, খেয়াল করেন এই কোডের এখান থেকে তো এই যে ডাটাটা পাঠাবে, এদিকে খেয়াল করেন, এইটুকু আমার কোড, আর এই কোডটুকুর কল কে করবে? আমি করব? না এগুলো মানে তো আমি ক্লাস করব না। ওটা তো সার্ভার সাইড হবে না। মানে আপনি একটু এভাবে চিন্তা করেন, এটা হচ্ছে সার্ভার সাইডে ইমপ্লিমেন্টেশনটা করা। এখন এইটার একটা ফ্রন্ট এন্ড হবে, এটার এই অ্যাপ্লিকেশনে কি হবে, একটা ফ্রন্ট এন্ড হবে। এখন সেই ফ্রন্ট এন্ডে এইটা কল হবে কি হবে না, এইটা কি ইউজার কল করে? না কে কল করে? মানে ইউজারই তো করে। ইউজার ও করে front- না front- ভাই, front- শোনেন, front-end-এ? হ্যাঁ হ্যাঁ, Sorry, sorry, sorry. ফ্রন্ট Front-end-এ এন্ডে তো ইউজারই করে, কিন্তু আসলে তো ইউজার ইউজারই তো করে না, ইন্টারঅ্যাক্ট করবে আপনার ইউজার ইন্টারঅ্যাক্ট করবে, কিন্তু এই কোডের ইমপ্লিমেন্টেশনটুকু তো বানাই দেবে একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার। সেটাই তো ভাই। ঠিক আছে, আমরা যে ইউজার এগুলো ইউজ করি, আসলে বিহাইন্ড দ্য সিন এই কোডগুলো তো একজন করে রাখছে ভিতরে কোড। তার মানে ডাটা শেপে কিভাবে নিব সেটা আমি অ্যাকচুয়ালি এখানে শেপটা নির্ধারণ করে দেই, এগুলো তো নর্মাল ইউজার জীবনেও বুঝবে না। এই কোড মোড, এই কোড তো আমার ফ্রন্ট এন্ড ডেভেলপার বুঝে। ফ্রন্ট এন্ড ডেভেলপার যদি একটা অবজেক্টটা পাঠাইতে না পারে, তাহলে ও তো আসলে ডেভেলপার হওয়ার যোগ্যতাই। আচ্ছা যাক, আমরা এটাকে সহজভাবে নিই। রাগিব ভাই যেটা বললো, জাস্ট এটা দিলাম, লাস্টে আমরা একটা কোয়ান্টিটি পাঠিয়ে দিই, সে হচ্ছে 3টা টিকিট নেবে একসাথে। কয়টা টিকিট? 3টা। এখন এইভাবে আমি নিতে চাচ্ছিলাম না কেন ভাই, এভাবে দিলে পজিশন ম্যাটার করে কিন্তু আমার কাছে। জি ভাই আমি বুঝতে পারছি আপনার কথা। ঠিক আছে, এভাবে আমার পজিশন ম্যাটার করতেছে, আমি এই কারণে আমি নিতে চাচ্ছিলাম না। যাই হোক, নিয়ে যেহেতু ফেলছি গেল, তার মানে ডাটা শেপ গুলো এখানে রিসিভ হবে, আর লাস্টে কিউটিওয়াই কোয়ান্টিটিটা আসবে। এবার এই যে কোয়ান্টিটির উপরে যদি 3টা দেয়, তাহলে এরকম করে ডাটা কয়টা তৈরি হবে? 3টা। তার মানে আমাকে সামহাউ এই কন্ডিশনাল রেন্ডারিং করতে হবে ভাইয়া মনে হচ্ছে। কন্ডিশনালি রেন্ডারিং না, এখানে একটা লুপ না করতে হবে। ভাই হ্যাঁ একটা লুপ চালা যেতে হবে। এই দিকে খেয়াল করেন ভাইয়া, দেখেন ক্লাস ইউজ করার কত মজা। টিকিট সেল করা, তার মানে সে যদি 5-3 দেয়, তার মানে তার কাছে আমি কয়টা টিকিট সেল করব? 3টা টিকিট। 3টা। তার মানে এই ফাংশনটা যদি আমি 3বার কল করি, তাহলে কয়বার সেল হয়ে যাবে? 3বার। তার মানে এই কোয়ান্টিটির উপরে আমি একটা লুপ ঘোরাবো, যদি 3 হয় তাহলে 3বার এই ফাংশনটা কল হবে। আর হ্যাঁ, এই ফাংশনটা, কারণ এই ফাংশনটা যতবার কল মারবো এই যে কতবার তোমার ক্রিয়েট হবে। তার মানে আমার লজিক হচ্ছে এটা। তার মানে আমি এখানে একটা কাজ করি, সিম্পলি ফর লুপও চালাইতে পারতাম, বাট এরকম করি, যে কোনো লুপ ভাই, এনি আদার লুপ যেটা দিয়ে আপনি কাজ করতে পারেন। বাট হ্যাঁ হোয়াইল লুপ চালালে মনে হয় না, হোয়াইল এখানে যাবোই না। আচ্ছা, হোয়াইল লুপ কখন ইউজ করতে হবে? আলাদা করে পরের মধ্যে তো সব আছে। সব আছে না, এখানে জিনিস আছে, হোয়াইল লুপ আপনি কখন চালাবেন? যখন একটা রেঞ্জ থাকে ভাই, যখন আপনি জানেন না যে আপনার লুপটা কতক্ষণ চলবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো জানি আমার লুপ কয়বার চলবে, 3বার। আমার লুপ 3বার চলবে। তার মানে আমি ফিক্সড, তাহলে সেক্ষেত্রে আমি ফর লুপে যাব না। ঠিক আছে, কিন্তু ভাই এখানে তো মনে করেন যে আমি তো জানি না আমার ইউজার কতটা। এটা তো ডিফাইন করাই থাকবে, ইউজারের কাছে একটা ইউআই থাকলো, ইউআই থেকে বলে দিল যে তুমি কয়টা টিকিট কিনতে চাও, সে তো মাস্ট বি এখানে ইনপুট দিবেই। ঠিক আছে, তাহলে এখানে আমি একটা অ্যারে তৈরি করি, ARR, নামটা একটু পরে চেঞ্জ করে দিচ্ছি, নিউ। আপনি চাইলে ফর লুপ দিয়ে করতে পারতেন, বাট আমি একটা নতুন সিস্টেম দেখাই দিই। ARR অ্যারে, ARR মেথডের ভেতরে আমি যদি এখানে কোয়ান্টিটিটা পাঁচ করে দিই, তাহলে এই বলওয়াতে এটা কি মেথড নিলেন? এটা বিল্ট ইন জাভাস্ক্রিপ্টের। আর এখানে ARR এই অ্যারেটা, এটাকে প্রিন্ট করলাম। এবার যদি ভাইয়া আমি আমার বাল, এর মধ্যে ম্যাপ ইউজ করে চালাবেন না? জি আমি ম্যাপ ঘোরাবো। হ্যাঁ বুঝতে পারছি।
একটা মিনিট। হ্যালো হ্যালো, বলো কি হয়েছে বাবা, কি হয়েছে আমার? হুম। আচ্ছা আমি ক্লাসে আছি, ক্লাস খুলে কথা বলবো, কালকে সকালে বলবো, আমি ক্লাসে আছি। ঠিক আছে। আচ্ছা কথা শোনা যাচ্ছে? জি ভাই। তার মানে এই অবস্থায় যদি আমি এটাকে কল করি, তার মানে আমার দেখতে হবে এর ভিতরে হচ্ছে এমটি অ্যারে তৈরি হয় না, ঠিক জি আছে? ভাই, 3টা এমটি হবে। এই দেখেন 3টা এমটি অ্যারে। এখন এমটি জিনিসের উপর তো লুপ ঘোরানো সো টাফ, এর ভিতরে তো লুপ ঘুরবে না। ঘুরে কি আদৌ কি একটু দেখে নিত? ঘোরার কথা না। না, ওরে না। ভাই নাই, তাহলে ঘুরবে কিভাবে? আমরা টেস্ট তো করে দেখতেই পারি, তাই না? ফর ইচ আইটেম console.log আইটেম লুপ ঘোরে না এটা। এখন এটাকে যদি লুপ ঘোরাইতে হয় তাহলে এই যে আমি অ্যারেটা তৈরি করছি এটার ভিতরে ফিল বলে একটা মেথড আছে। ফিল দিয়ে আপনার যে এমটি যেগুলো তৈরি হইলো না, ওখানে আমি কিছু একটা দিয়ে ফিল করে দেবো, কিছু একটা সামথিং, কিছু একটা দিয়ে আমি ফিল করে দেবো। এখানে আমি আনডিফাইন্ড দিয়ে ফিল করে দিলাম, কারণ আমি তো জানি না ওখানে কি দেবো কিনা আমি। এবার আশা করি দেখেন আমার লুপটা ঘুরছে 3 বার, ঠিক আছে? ফিল দিয়ে দিলে ওই ইনিশিয়ালি তো অত এমটি তৈরি করে, বাট এটাকে ফিল। এবার তো ভাই আমার এই লুপটা ঘুরছে 3 বার, তার মানে এবার আমার এই মেথডটা কল করে দিলে হবে। এখন আমাকে একটু বলেন তো ভাইয়া, এই মেথডটা বেসিক্যালি এখানে লেখা মানে কোন অবজেক্টের ভিতরে তৈরি হয়েছে? দিস দিস। তার মানে এই মেথডটা অ্যাভেলেবেল কার ভিতরে? দিস অবজেক্টের ভিতরে। এই তার মানে আমি এখানে দিস ডট সেল অন টিকিট এটাকে যদি আমি কল করে দিই উইথ এই প্যারামিটার, এই প্যারামিটার। আর আগের দিন বলছিলাম, আচ্ছা এখানে তো এটা ইউজ হচ্ছে না, এটা লাগবে না। এবার যদি করি তাহলে আমার অটোমেটিক্যালি কি হচ্ছে? টিকিট তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা আমাকে একটু এখানে আরেকটু মেক শিওর করেন, এখানে আমরা একটা জিনিস করছি। টিকিট যদি কল করে, এটা যদি কল করে, ইউজার যদি কল করে, তাহলে মানে ইউজার বলতে ফ্রন্ট এন্ড ডেভেলপার যদি কল করে, তাহলে কি তাকে কি রেসপন্স দেওয়া প্রয়োজন যে ভাই আপনার টিকিট তৈরি হইছে কি হয় নাই? প্রয়োজন তো ভাই, তাছাড়া কেমনে বুঝতে তাহলে সে তো বুঝবে না যে আদৌ টিকিট তৈরি হয়েছে। তার মানে আমরা ফার্স্ট যে ফাংশনটা এখানে আমরা মানে যেখানে ক্রিয়েট হচ্ছে এখানে আমরা রিটার্ন ট্রু করে দিতে পারি। তার মানে রিটার্ন ট্রু করে দিলে সে কি বুঝবে? তার টিকিটটা পারফেক্টলি কল হয়েছে। আচ্ছা ভাই, 44 নাম্বার লাইনে কোয়ান্টিটি দেওয়া লাগবে না ভাই? হ্যাঁ এটা কন্টিনিউ যাবে না। থ্যাংক ইউ রাকিব ভাই, আপনি খেয়াল রাখেন। আচ্ছা এবার এখান থেকে যদি আমি রিটার্ন করি, তাহলে প্রত্যেকটা কলে সে আমাকে কিছু রিটার্ন করবে, ডাজন্ট ম্যাটার, রিটার্ন করুক। ফর ইজ শেষ, ট্রু করলো। এবার এখান থেকে আমরা, সে তো ডাটাবেজে তৈরি করে দিল, তার মানে এখান থেকে যদি আমি সেল করি ফর ইচ, এইটার ভিতরে আমরা একটু কাজ করব। সে কয়টা ক্রিয়েট করলো, কনস্ট্যান্ট নিউ টিকিট কয়টা ক্রিয়েট করলো, সেটাকে ইনিশিয়ালি এমটি, এটাকে লেট দিয়ে করি। এবং প্রত্যেকটা টিকিট যখন তৈরি হবে তখন সে কি করবে? ডট পুশ
পুশ যদি করি জাস্ট আমার তার কোড মুখস্থ নাই, ইমপ্লিমেন্ট করতেই থাকে। পুশ যদি করি তার মানে ক্রিয়েট হবে উইথ এইটার ভিতরে হবে, এটার ভিতরে ঢুকবে, ঢোকার পরে এই মেথডটা যখন কল হবে আমি রিটার্ন করে দিব, এটার নাম দেব নিউ টিকিটস। তার মানে এখানে নিউ টিকিটস আর এখান থেকে টিকিটস। দেখি সাকসেসফুলি কাজ করে কি না। এরর তো মাশাআল্লাহ দেয় নাই, 4টা ঢুকছে পারফেক্টলি। কেন 4টা বলেন তো ভাইয়া? কোড বেজে দেখান কেন 4টা ঢুকছে। এটা কিন্তু করাই আছে। একটা হচ্ছে এই ফাংশনের ফলে তো একটা তৈরি হয়ে গেল, তাই না? জি। আর আচ্ছা আমরা এখানে একটু কাজ করি, নিউ টিকিট এটা কনস্ট্যান্ট, আমরা যেটার ইমপ্লিমেন্টেশনটা করছি কনস্ট্যান্ট এ ইকুয়াল টু এইটা, এই এ কি রিটার্ন করতেছে 3টা, ইয়েস সো 3টাই ট্রু রিটার্ন করেছে। কেন ট্রু রিটার্ন করলো? আচ্ছা এটা তো ভাই রিটার্ন ভ্যালু যাচ্ছে, সরি এটা তো আমার রিটার্ন ভ্যালু যাচ্ছে ট্রু ট্রু ট্রু। তার মানে এখান থেকে আমি যদি রিটার্ন ভ্যালু দিই, আচ্ছা তাহলে ইউজারকে ট্রু ফলস না দিয়ে ইউজার যখন Direct টিকিট ticket তৈরি টাই করবে দিবে। টিকিটটারে আমি রিটার্ন করে দেবো যে ভাই এই নাও তোমার টিকিট, তোমার টিকিটের নাম এই। এটাই তো হওয়া উচিত তাই না? যখন হ্যাঁ, হ্যাঁ। ইউজার যখন টিকিট তৈরি করবে তখন তো তারা বলে দিতে হবে এই যে তোমার নাম, এই যে তোমার আইডি, এই যে তোমার হাবি জাবি, তো আমরা এখানে বলেই দিতে হ্যাঁ পারি। টিকিটের রেজাল্টটা তো রেজাল্ট তো তাকে দিতেই হবে। তার মানে ক্রিয়েট করার সময় সেল করার সময় টিকিটের আইডিটা সে অটোমেটিক্যালি পাবে। এবার যদি করি তার মানে এটা এই কোডটার ফলে এখানে তো পুশ হচ্ছেই, এখানে তো পুশ হচ্ছেই, সাথে আমার এই নতুন যেটা নিউ টিকিটস এটাও পুশ হচ্ছে এবং ফাইনালি এটাকে রিটার্ন করে দিচ্ছে। এবার যদি করি তাহলে আমার মেবি 3টা টিকিট পাওয়ার কথা। তো আমার কথা শোনা যাচ্ছে? ইয়েস জি ভাইয়া শোনা আছে, এখানে একটা প্রশ্ন ছিল বলেন। যে আমরা এখানে আপনি যে সেল 1 টিকিট হুম, এটা কি কোনো দরকার আছে? আমি কিন্তু বাল্ক আকারে সেল করতেছি, ওই ইউজার কয়টা না, টিকিট নেবে। আমি ওইটাই বলছি যে হুম, আমরা নিচে যে বাল্ক আকারে সেল করছি, এখানে যে কোয়ান্টিটি নিচ্ছি হ্যাঁ সেহেতু আমাদের উপরের যে ইয়েটা ফাংশনটা নিচ্ছি আর কি, হ্যাঁ সেল 1 টিকিট এটার তো কোনো দরকার নাই। এইটা এইটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা দরকার আছে, কারণ আমার রিকোয়ারমেন্টে কি ছিল, ইউজার একটা মানে আমার যে বিক্রেতা সে একটা টিকিটও সেল করতে পারবে। আমি তো এজ এ সেলার হিসেবে আমি তো আমার যে টিকিট কিনবে তার কাছে আমি তো জানতে চাইবো যে সে একটা নিবে কি বাল্ক নিবে। হ্যাঁ তো সেই জায়গাটাই আমি যদি কোয়ান্টিটিটা ফিল করে দিই তাহলে তো আমার উপর একটা দরকার হচ্ছে না। আচ্ছা আপনি বলতে চাচ্ছেন এইটা না করে তাহলে এই মেথডটা দিয়েই করা যাবে, কারণ এই সেম মেথডটা দিয়ে করা যাবে, সে এখানে 1 দিয়ে দিলে 1 হয়ে যাবে। হ্যাঁ এটা করা হ্যাঁ, যাবে। হ্যাঁ, তাহলে এটা যদি করতে হয় তাহলে কিন্তু আপনার কিন্তু ভাই এই সেম ফাংশনালিটির কোড এখানে লেখাই লাগবে, হ্যাঁ, ওইটা তো অবশ্যই। এটা লেখা যাবে। হ্যাঁ হ্যাঁ এটা আপনার লজিক ঠিক আছে। আপনি সেল বাল্কে দিয়ে এইটা দিয়ে 1 পাঁচ করে দিলেন, একটা হবে। আমার তো আলটিমেটলি আপনার ইউজারের কাছ থেকে আমার তো নিতেই হবে সে কয়টা নিতে যাচ্ছে, হুম হ্যাঁ তার কোয়ান্টিটিটা তো হ্যাঁ। নিতেই কারণে তার মানে কি এবার খেয়াল করেন ভাইয়া, আমার যখন এদিকে খেয়াল করেন ভালো করে, ভালো একটা প্রশ্ন আসছে। এবার এখানে দেখেন এই রেজাল্টে যখন আপনি কনসোল লক করতেছেন ভাইয়া, এখানে কি কি জিনিস এক্সপোজ হয়ে গেল? 2টা মেথড ক্লায়েন্ট পেয়ে যাচ্ছে না? হ্যাঁ, দুইটা পেয়ে যাচ্ছে। তার মানে আমি তো ক্লায়েন্টকে দুটোই দিয়েছি। আমার কোনো কারণে মনে হচ্ছে যে ভাই এই মেথডটা আমি দিতে চাই না, এইটা কোনটা দিতে চাই না, Correct. এইটা। তার মানে এটা প্রাইভেট থাকবে। আমি আসলে ওই অবজেক্ট ওরিয়েন্টেড প্যাটার্ন গুলো আমি বলতেছি না, ওই বড় বড় টার্ম, জাস্ট আপনি থিঙ্কিং প্রসেস খেয়াল করেন। আমার তো 2টা মেথডই 5 হয়ে গেছে, ইউজার পেয়ে যাচ্ছে না। মানে এই যে ক্লায়েন্ট বলতে আমার ফ্রন্ট এন্ড ডেভেলপার তো 2টাই পেয়ে গেল। হ্যাঁ, এখন এইটা তো ইউজ না করলেও হইতো, এটা ফ্রন্ট এন্ড ডেভেলপারে দেবই না। ওইটাই বলতে যাচ্ছি। এটা তখন user-এর এইটাকে যে- প্রাইভেট করা যায়, এটাকে প্রাইভেট করা যায় মনে হয় ডলার দিয়ে। দাঁড়ান ভাইয়া, এটা মনে হয় ডলার সিম্বল দিতে হয় জাভাস্ক্রিপ্টে। আমি একটু ডলার না মনে হয় হ্যাশ ভাই। হ্যাশ 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 হ্যাঁ এটা মেবি হ্যাশ দিতে হয়। হ্যাঁ এই যেটা হ্যাশ যখন দিব তখন এখানেও আমার কল করার সময় হ্যাশ দিতে হবে।
তাহলে এবার মনে হয় ওইটা এক্সপোজ হবে না। আচ্ছা, কোথায় এবারে ভুল তাহলে করছি? এখানে দাঁড়ান, এইটা বলি সেল অন টিকিট নট এ ফাংশন। কোথায় গেল ভাইয়া? সেল অন টিকিট নট এ ফাংশন, লাইন নাম্বার কত? 52। আচ্ছা আচ্ছা, তখন তো এইটা কাজ করবে না। এটার নাম হচ্ছে সেল টিকিট দিয়ে দিতে হবে ভাই। এটাকে তো আমাদের আলটিমেটলি কল করাই লাগতেছে। হ্যাঁ, তখন তো কল করাই লাগবে, এটা তখন। এগুলো হচ্ছে ভাই থিঙ্কিং প্রসেস নিজের মতো করে। এবার মনে হয় আমাদের এগুলো ওইটা এক্সপোজ হবে না। ইয়েস, বুঝছেন? ঠিক আছে। এবার কিন্তু দুইটা এবার ইউজার একসাথে- জানবেই না যে আসলে এইটার ভিতরে যে অন করে যে মানে একটা টিকিট করার হ্যাঁ, একটা ইয়ে আছে, এটা জানবে না। বাট আমি চাচ্ছি না, আমি ইউজারকে আমি দুটোই যেটা দিয়ে দেবো। ভাবছিলাম হুম হুম সেটা হলো যে আমি অ্যাজ এ কন্টেন্ট ডেভেলপার হিসেবে আমার তো দুইটা ফর্ম তখন তৈরি করতে হবে ইউজারের জন্য। হুম। যে এখানে তো আমার একটা ফর্ম দিয়ে এখানে কাজ হয়ে যাচ্ছে, তখন আমি দুইটা ফর্ম কেন নিব? হ্যাঁ, তারপরেও মনে করেন আমাদের এই কন্ডিশন, এটা আপনি যেটা বলছেন এটাও করা যাবে, বাট আমাদের কন্ডিশনে মনে হচ্ছে না, আমরা ইউজারকে এমন সুবিধা দেবো, সে যদি এইটা দিয়েও করতে চায় এটা দিয়েও করতে চায়, তার ইচ্ছা, দিয়ে দিলাম, যাও তুমি খাও, যেভাবে তোমার ইচ্ছা হয় তুমি সেভাবে। সেকেন্ডে বেশি সুবিধা হতো না? আপনার যা ইচ্ছা, আমি 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 এটা দিয়ে দিলে তো আমার ডাটাবেস হ্যাক হয়ে যাচ্ছে না। আমি ইউজারে দিয়ে দিছি ভাই, এটা দিয়েও তুমি বানাইতে পারো, তাহলে এখানে তোমার 1 2 পাঠাইতে হবে, আর তুমি যদি শুধু এটা দাও একটা ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক্যালি। ইউজারের সুবিধা গেল, টিকিট গেল, টিকিট বাল্কও গেল। এবার আপডেট করার লজিক, তার মানে এই জায়গাটায় আমাকে আপডেট করার লজিক লিখতে হবে। এই জায়গাটায় আপনারা কিন্তু নিজেরা হয়তো নিজেদের অবচেতন মনে বুঝতেই পারতেছেন না যে আপনারা আসলে অবজেক্ট ওরিয়েন্টেড অর্থাৎ ওপি প্যাটার্নে কোড লিখতেছেন। যারা মোটামুটি ইয়ে পড়তে পারছেন তারা আসলে ধরতে পারছেন এটা তো ওপি। এটা ওপি। ঠিক আছে, আমি এটা কখনো উচ্চারণই করি নাই, যাতে করে মানে ভাই কি শিখতেছে ওপি বললে মানে মাথা মাথা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, Just আমরা ক্লাস মেথডে শিখতেছি। ক্লাস মেথড ভাই, এটা একটা ওয়ে, জাস্ট এইভাবে চিন্তা করেন, এটা একটা পদ্ধতি। ভাই আপনি গো যখন করছেন তখন কি ওপি মেইনটেইন করা লাগছে? আমি সে গো করার পরে আর এগোই নাই, এদিকে ও আচ্ছা। প্রেসারে পড়ে গেছি, এগোইতে পারতে না। আচ্ছা যাক, এবার হচ্ছে আমরা আপডেট করব। তার মানে আপডেট করার সময় ইউজারকে আমি মাল্টিপল আপডেটের অপশন দেবই না, যে সে বাল্ক আকারে আপডেট করবে। আচ্ছা, এমনও তো হতে পারে তার তো এখানে নেম আপডেট করবে, তাই না? জি। তার মানে তো তাকে আপডেট করার লজিকের ক্ষেত্রে আমাকে দিতেই হবে। মনে করেন একজন, না ভাই আমরা ইয়ে করতে পারি, লুপ ঘুরায় দেখতে পারি যে ইউজারের নেম কোনটা, নেমের উপরে বেস করে মানে নেম ম্যাচ করে ওই টিকিটগুলো আপডেট করে দিতে পারি। আমরা এখানে ইউজারের নামটা আপডেট করব, কিন্তু মনে করেন ডাটাবেজে একটা একটা ইউজার তো আপনার নাম, আপনার ফোন নাম্বার, অ্যাড্রেস সবকিছুই আপডেট করতে পারে। হ্যাঁ, না আমরা আমরা এখানে তার ফোন নাম্বার আপডেট করতে দিব না। আমাদের এরকম আমরা এখানে স্ট্রিক্ট, আমরা এখানে বলে দিই নাই, বাট আমরা ডকুমেন্টেশনে বলে দিব। আমরা যখন এগুলো ডকুমেন্টেশন করব তখন ইউজারকে বলে দিব ভাই এখানে মাস্ট বি ইউজার শুধুমাত্র নাম আপডেট করতে পারবে, অন্য কিছু পারবে না। এখন প্রবলেম হচ্ছে আমি যখন তার নাম ফিল্ডটা আপডেট করব, এরকম যদি হয়, আমি তো বাল্ক আকারে করছি, এখন তার মানে এখানে আমি ইউজারের কাছে তো বিহাইন্ড দ্য সিন এরকম করে টিকিট চলে যাচ্ছে, সে 1টা কিনুক আর 5টা কিনুক বা 10টা কিনুক, প্রত্যেকটার জন্য তো আইডি আলাদা, হ্যাঁ, প্রত্যেকের জন্য আইডি আলাদা। তার মানে ইউজার যদি চায়, এখানে ভাইয়া 2টা কন্ডিশন হইতে পারে। ইউজার যদি বলে যে ভাইয়া আমার নামে যত টিকিট আছে সকল টিকিটের নাম যেখানে সুমন আছে ওইটাকে চেঞ্জ করে ভাইয়া আপনি অন্য কিছু বানাই দিবেন, অভি বানাই দিবেন, যত আমার নামে যত আছে সব অভি হয়ে যাবে, এরকম একটা কন্ডিশন হইতে পারে। আবার এমন হইতে পারে যে ইউজার বললো যে ভাই আমার সবগুলো তুমি কইরো না, আমার এই নির্দিষ্ট আইডির টিকিটটা মানে আমার কাছে নিয়ে আসলো, আইনে বললো যে ভাই দেখেন আমার আমার এই এই একটা টিকিটের নাম চেঞ্জ করে দেন। এখন বাস্তবে তো এরকম হয় না, বাট আমরা লজিক বিল্ডের ক্ষেত্রে এগুলো ইউজ করতেছি। বুঝতে পারছি কন্ডিশন? আচ্ছা ভাই, প্রথমটাই যদি বুঝছেন, আপনি বলেন যে একই নামের সকল টিকিটের নাম চেঞ্জ করে, তাহলে ওইরকম ইউজার তো আরো থাকতে পারে আপনার নামে, তাহলে তো তাও সবই তো condition। টিকিট
তাও একটা না কোশ্চেন। ভাই, আমরা এখানে হচ্ছে যে একটা প্যারামিটার নিতে পারি যে সার্চ কি, কোনটা দিয়ে সে সার্চ করতে পারছে। তো এইখানে আইডি ছাড়া তো মনে হয় সম্ভব হচ্ছে না, একই নামে তো আরো থাকতে পারে। হ্যাঁ, আমরা হচ্ছে যে এরকম করে দিতে পারি যে একটা ফর লুপের মধ্যে আমরা যখন ফিল্টার করি, না না, আপনি ভাইয়া কোডের ইমপ্লিমেন্টেশন বলেন না, আমরা কোডের ইমপ্লিমেন্টেশনটা পরে, আমাদের থিঙ্কিং লজিকটা আমরা আগে চিন্তা করি যে ইউজার, মানে আগে আমরা এইভাবে চিন্তা করি যে আসলে তো এটাও তো সত্য কথা যে একই নামে তো দুইজন কাস্টমার থাকতেই পারে আমার। কোডের ইমপ্লিমেন্টেশন আমরা পরে যাব, ঠিক আছে, ফর লুপ দিয়ে যাব, এটা পরে যাব। আগে আমরা চিন্তা করি একই নামে তো দুইটাই নিতে পারি। তার মানে ইউজারকে এখানে মাল্টিপল আপডেট করতে দেওয়াটা ঠিক হবে না। একটাই দিতে হবে বলবে। বলতেছি যে হচ্ছে নাম একই যতই হোক, আপনার প্রত্যেকটা ইয়ের জন্য আইডি তো আলাদা হবে, তাই না? মানে আমরা তো সবকিছু আইডির উপর বেস করে ধরতে পারি, অথবা যে ফোন নাম্বার না আইডির উপর বেস করে সব করতে পারি। তখন অথবা ভাই আমরা এরকম করতে পারি যে হ্যাঁ, ইউজারের হইতেছে কি মানে দুইজন ব্যক্তি সেম নাম থাকতে পারে, তবে এমন তো কনসিকুয়েন্সেস হবে না যে দুইজনের ফোন নাম্বারও এক, তাই না? তার মানে ইউজারের কাছ থেকে আমরা চাচ্ছি যে তার দুইটা তথ্য নিব, তার ফোন নাম্বার, নাম আর অ্যাড্রেসটা হয়তো সেম থাকতে পারে, কিন্তু ফোন হ্যাঁ। নাম্বার আর আইডি নাম্বারটা ভিন্ন থাকবে। এখন এটা তো করাই যাচ্ছে, কিন্তু এখানে সমস্যা হচ্ছে আমি বাল্ক আকারে করবো। আমি যদি আইডি দিয়ে সার্চ করি তাহলে তো একটা পাবো। হ্যাঁ, এই জন্য নাম আর ফোন নাম্বারটা নিব, শেষ হয়ে গেল ভাই। হ্যাঁ, তাহলে এটা করা যেতে পারে। আপনি বাল্ক তার মানে আমরা জি ফোন নাম্বার কি বাল্ক পাচ্ছে? কারণ আচ্ছা দেখেন, তাহলে কিন্তু ভাইয়া ইস্যু আরেকটা এসে দাঁড়ালো। কি বলেন তো, ক্রিয়েট করার সময় সেম ফোন নাম্বারে অলরেডি ক্রিয়েট করা আছে কিনা সেটা তো করতে দেওয়া যাবে না। জি ভাই, এটাও তো রাকিব ভাই, করতে দেওয়া যাবে? না তো ভাই, এটা তো করতে দেওয়া যাবে না। আমি একটা বুঝছেন, আমি একলাই 5টা কিনবো, আমার একটা নাম্বার, আমি তো একটা নাম্বারই তো 5টাই দেব। তাও তো কথা। দেখ লটারি অ্যাপ বানাইতেছে তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এটাও তো লজিক। মাথা নষ্ট তারা ফুলুক। ভাই মানে কি বুঝছেন, এই না বাল্ক আকারে মনে হয় এটা হবে না, একটা দিতে হবে। না, এখন একজন ব্যক্তি তো, যেহেতু আমরা বাল্ক আকারে রাখার অপশন রাখছি, একজন ব্যক্তি তো মাল্টিপল, আচ্ছা কেউ যদি দেয় তাই না, সেটা তো তার রেসপন্সিবিলিটি ভাই। আপনি টিকিট কিনে ফোন নাম্বার আমার দেন, লটারি তো আমি নিয়ে চলে যাবো ভাই। বুঝলাম না ভাই, বোঝেন নাই? টিকিট কিনছেন আপনি, ফোন নাম্বার যদি আমার দেন তা আমার কি করার আছে ভাই? বা যে সেলার তার কি করার আছে ভাই? দেন, সেটা আপনি দেবেন, বিক্রি করে যাবে, আমি লটারি নিয়ে চলে আসবো, গিফট আমার জন্য। তার মানে এটা আমার কোনো চেক পয়েন্টই না, ঠিক আছে, ওটা বাদ। সে যদি চায়, ইউজার যদি চায় দেবে, তার সমস্যা নেই। তার মানে আমরা এখানে কি মাল্টিপল আপডেট, আচ্ছা আমরা সিম্পলি করে ফেলি, আমরা মাল্টিপল আপডেটের কোনো অপশনই রাখবো না, সোজা কথা। আমরা ডকুমেন্টেশনে বলে দিব যে আমরা মাল্টিপল রাখবো। আচ্ছা, আমাকে বাসা থেকে বারবার ফোন দিচ্ছে ভাই, আমরা কালকে তাহলে এই বাকিটুকু করি। মানে গিটহাবে কি কোডটা দেওয়া যাবে? এটা কালকে দিয়ে দেবো, কালকে করে আমরা শেষ করে দিয়ে দেবো, কালকে রাতে এরপর থেকে শুরু করবো। ঠিক আছে ভাই, কালকে ওই যে 10টা সময় তো না? আমার সাপোর্ট কি 10টায়? কালকে রবিবার, কালকে বন্ধ। কালকে তো বন্ধ। আচ্ছা, যদি বন্ধ থাকে দেখি আমি কালকে 10টায় নিবানি ক্লাস। ঠিক আছে ভাই, মানে রবিবারে নেবেন? হ্যাঁ, কালকে আমার হলিডে তো নিবানি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে ভাই, সমস্যা নাই। আপনাদের ভাবি এখনো কল দেওয়ার ইয়া হয় নাই ভাইয়া। ভাবি আসে নাই, ভাবি খোঁজেন ভাইয়া, ভাবি খুঁজে আমারে জানান। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে এ পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, কালকে এরপর থেকে শুরু করবেন। আচ্ছা আমাকে এইটুকু বলেন ভাইয়া, কিছু কি ব্রেন স্টর্মিং করে কি আমাদের মাথা থেকে বেরোচ্ছে ভাই? এইটা দরকার, প্রোগ্রামিং এইটা। আমি তো প্রসেস এইটাই ভাই, কোড চাইলে তো ধপাধপ করে দিতেই পারি ভাই। আপনার দরকার থিঙ্কিং প্রসেস। আমি আপনাদের অনেকবার বলছি ভাইয়া, আপনারা কোর্স করে মানে সুপার ডুপার কোডিং ডেভেলপার হয়ে যাবেন, বাট নিজেকে একটা নিজে থেকে কোনো জিনিস বানাইতে দিলে ভাই আপনি পারবেন না। ঠিক আছে, এই প্রসেসটা দরকার আপনাদের, কারণ এই প্রবলেমটা আমি নিজে ভুগেছি এবং এখনো ভুগি। কোড তো আমি ভাই সব পারি, কিন্তু নিজে থেকে কোনো একটা বানাইতে দিলে পারি না। ঠিক আছে, ওকে ভাইয়া, হয় এরকম কোড বুঝি কিন্তু ইমপ্লিমেন্ট করার সময় ঠিক আছে ভাই, কালকে আমরা আবার ব্রেন স্টর্মিং করে এটা দরকার হয় 3-4 দিন বসে আমরা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন বানাবো। বাট
নিজেরা সহযোগিতা করে করে। ঠিক আছে ভাই? ঠিক আছে ঠিক আছে ভাই। ওকে ভাই, আর সময় দিতে পারতেছি না। ঠিক আছে? কালকে কথা বলবানি। আর যাদের হচ্ছে ইন্টারভিউর ইয়াটা আছে, আপনারা কাইন্ডলি আমাকে ডিসকর্ডে আপনার নাম আর ওই যে অ্যাড্রেসটা দিয়ে দিছি গুগল শিট, ওখান থেকে দেখে কোন টাইমে দিতে চান আমাকে ডিসকর্ডে আপনার নাম, ইমেইলটা আর টাইমটা বলে দিয়েন, আমি আপডেট করে দেব। ভাই আমাদের গ্রুপ